সম্ভবত পার্ট 1 পার্ট 2 এইভাবে আসবে ভিডিওটা। তো জৈব রসায়ন অনুশীলনের এমসিকিউ, এইচএসসি এবং অ্যাডমিশন। আচ্ছা, তো এইখানে দেখো প্রথম প্রশ্ন। তো দেখো প্রথম প্রশ্ন, এটা হচ্ছে কবির স্যারের বই থেকে প্রশ্নগুলো। এখানে প্রায় আহ, প্রথম পার্টে মনে হয় যে 250+ কোশ্চেন আছে, ঠিক আছে। এই ভিডিওতে মনে হয় 250+ কোশ্চেনের আলোচনা হবে। সো সবাই শেষ পর্যন্ত সাথে থাকো। কোন বিজ্ঞানী আধুনিক জৈব রসায়নের জনক হিসেবে পরিচিত? এটা তোমরা সবাই জানো যে ফ্রেডরিক ওহলার। উনি হচ্ছে, আমরা একটু অন্য কালি দিয়ে দেখাই, ফ্রেডরিক ওহলার উনি হচ্ছে জৈব রসায়নের জনক নামে পরিচিত। এটা যেগুলো থিওরিটিক্যাল কোয়েশ্চেন সেগুলোতে আমরা বেশিক্ষণ স্টে করব না, কারণ এই প্রশ্নগুলো আসলে তোমরা মেইন বই থেকে জানো এবং পড়লেই হয়। জাস্ট মুখস্থ যেগুলা, যেসব প্রশ্নের উত্তর জাস্ট মুখস্থ, সেগুলোতে আমরা বেশিক্ষণ স্টে করব না। আমরা থিওরিটিক্যাল কনসেপ্ট যেগুলো সেগুলোতে চলে যাব। দেখো, আর এর পরের প্রশ্ন দেখো, ফ্রিওন 11 কোনটা? যে 11, যখন ফ্রিওন 11 থাকতেছে তখন 11-র সাথে তুমি 90 যোগ দিবা। 90 যোগ দিলে কত আসতেছে? 101, 101 আসতেছে। তো এই 101কে তুমি এইভাবে লিখবা 101, ঠিক আছে। এবং এই যে এই প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে কার্বন সংখ্যা, এবং দ্বিতীয় যেটা থাকবে সেটা হচ্ছে হাইড্রোজেন সংখ্যা নির্দেশ করতেছে, ফ্লোরিন সংখ্যা নির্দেশ করবে। তাহলে তুমি একটা যৌগ লিখবা, এখানে দেখো কার্বন একটা থাকবে। এই যে দেখো কার্বন কয়টা, অন্য কালি দিয়ে দেখাই, এই যে কার্বন হচ্ছে একটা। সো একটা কার্বন দিছো, দিয়ে তুমি দেখতেছো কোনো হাইড্রোজেন নাই যৌগতে। সো একটা ফ্লোরিন আছে, জাস্ট একটা কি আছে, একটা ফ্লোরিন আছে। তো বাকি হাতগুলো আর কিছু আছে? আর কিছু নাই। তো আর কিছু যেহেতু নাই, তো বাকি তিনটা হাতে তিনটা ক্লোরিন বসবে, ঠিক আছে। বাকি তিনটা হাতে কি বসবে? তিনটা ক্লোরিন বসবে। অনুরূপভাবে ফ্রিয়ন 12টা তোমরা করো, তো ফ্রিয়ন 12 করো, ঠিক আছে। তাহলে এটা কি আসতেছে? এটা হচ্ছে CFCl3। দেখো এটা আসতেছে হচ্ছে CFCl3, CFCl3, এটা হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্নে চলে যাই। বলছে ফ্রি রেডিকেলের বৈশিষ্ট্য কোনগুলা? তো এখানে দেখো, ফ্রি রেডিকেল জিনিসটা আসলে কি? ফ্রি রেডিকেলে সুষম বিভাজন সম্পন্ন হয়, হ্যাঁ। প্রথমটা ঠিক আছে, সমযোজী বন্ধনের সুষম বিভাজনের মাধ্যমে ফ্রি রেডিকেল উৎপন্ন হয়। তো দেখো এই যে CH3Cl, এটা সমযোজী বন্ধন। এখানে মাঝখানে যে বন্ধনটা, এই বন্ধনটা হচ্ছে সমযোজী বন্ধন। এখন এখানে কার্বনের ইলেকট্রন আছে, সে তার ইলেকট্রন নিয়ে নিল, এবং ক্লোরিনের ইলেকট্রন আছে, ক্লোরিন তার ইলেকট্রন নিয়ে নিল। নেওয়ার পরে এখানে যদি এরকম হয় যে CH3 সে তার ইলেকট্রন নিয়ে নিয়ে নিল, প্লাস এখানে ক্লোরিন সে তার ইলেকট্রন নিয়ে নিল, বন্ধনের ইলেকট্রন, তাই না? যেহেতু তাদের সমান সংখ্যক তারা ইলেকট্রন দিয়ে একটা বন্ধন তৈরি করছিল। ক্লোরিন একটা ইলেকট্রন দিয়েছিল, মিথাইল মানে কার্বন একটা ইলেকট্রন দিয়েছিল, দিয়ে তারা একটা বন্ধন তৈরি করছিল। এই বন্ধনের সুষম বিভাজন হয়েছে, তাই না? কিন্তু যদি এই যে বন্ধনের দুইটা ইলেকট্রনে যদি ক্লোরিন নিয়ে নিত, এই দুইটা ইলেকট্রনে যদি ক্লোরিন নিয়ে নিত, তাহলে যেটা হইতো সেটা হচ্ছে Cl- হয়ে যেত, যেটা তোমরা নর্মালি দেখো যে ক্লোরিনের তড়িৎ বেশি হয়, ক্লোরিন দুইটা ইলেকট্রনই নিজের দিকে টেনে নেয়, পরে Cl- হয়, এবং এই CH3-র কাছে কোনো ইলেকট্রন থাকে না, বন্ধনে কোনো ইলেকট্রন থাকে না, দেখে একটা প্লাস চার্জ হয়, তাই না? এটা তোমরা দেখছো। এখন কথা হচ্ছে, তাহলে এইটা এইটা কিন্তু এগুলো হচ্ছে চার্জড স্পেসিস, কিন্তু এইগুলো হচ্ছে ফ্রি রেডিক্যাল, ঠিক আছে। তো এই ফ্রি রেডিক্যাল চার্জ নিরপেক্ষ হয়, বেশিরভাগ ক্ষেত্রেই চার্জ নিরপেক্ষ হয়। দেখো কোনো চার্জ নেই, প্লাস মাইনাস নাই। সো এটা হচ্ছে প্রথমটা ঠিক আছে। দাঁড়াও 1 মিনিট, এটা প্রথমটা ঠিক আছে, চার্জ নিরপেক্ষ, এটাও ঠিক আছে, এবং খুবই সক্রিয় হয় এরা, ঠিক আছে। এরা খুবই সক্রিয় হয়, কারণ এর কাছে একটা ইলেকট্রন আছে। তো সে যদি কোনো ক্লোরিনকে দেখে, ক্লোরিন ক্লোরিনকে দেখে সাথে সাথে গিয়ে এখানে তারা বন্ধন তৈরি করে ফেলে। সো এরা হচ্ছে খুবই রিঅ্যাক্টিভ হয়, খুবই সক্রিয় হয়, তো মনে রাখবা। তাহলে তিনটাই উত্তর। পরের প্রশ্নে যাই। জৈব যৌগের নামকরণে অগ্রাধিকার তালিকায় কোন মূলকটি অগ্রগণ্য? COOH সবচেয়ে অগ্রগণ্য। হ্যাঁ, আমার কাছে একটা লিস্ট আছে, সেই লিস্ট দেখে যদি তোমাদেরকে আমি এখানে লিখে দিই তাহলে সুবিধা হয়। যে অগ্রগণ্য ক্রমটা দেখো, আমার কাছে লিস্ট আছে সামনে। এই লিস্টটা দেখে বলে দিই, তাহলে স্লাইড যখন পড়বা তখন এখান থেকে সহজ হবে। দেখো সবার উপরে হচ্ছে COOH, তারপরে হচ্ছে সালফোনিক যে অ্যাসিডগুলো আছে SO3H, তারপরে হচ্ছে এস্টার, হুম, এস্টার, তারপরে মানে সবচেয়ে অগ্রগণ্যকে, সবচেয়ে অগ্রগণ্যকে আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি যে আসলে অগ্রগণ্য কেন হইলো ভাইয়া, এটা কিভাবে বুঝবো আমি বুঝাচ্ছি। এখন আপাতত দেখো যে এই সিরিয়ালটা দেখো, হ্যাঁ। ইম্পর্টেন্ট যে সিরিয়ালগুলো যেগুলো পরীক্ষায় আসে, এরপরে হচ্ছে অ্যাসিড হ্যালাইড, যেমন COX, এইটা। তারপরে অ্যামাইড, এটা ইম্পর্টেন্ট, CONH2, অ্যামাইড। সো এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে সায়ানাইড, হ্যাঁ। এরপরে আছে হচ্ছে আইসোসায়ানাইড, যেটা NC,
পরীক্ষায় আসে সায়ানাইড, আইসোসায়ানাইড, এদের সংকেত কোনগুলা, ঠিক আছে, এটা আসে। তারপরে দেখো নিচে আমি এইখান থেকে যাই, এরপরে হচ্ছে কি আছে, সিএইচও, তারপরে হচ্ছে সি, মানে কিটোন এটা, ঠিক আছে। এরপরে হচ্ছে ওএইচ, তারপরে আছে হচ্ছে এসএইচ, তারপরে এনএইচ টু। তো এরকম 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 চলতে থাকবে এটা, ঠিক আছে। তো এটা আরও লম্বা লিস্ট, সো আমি পুরাটা লিখতেছি না, লম্বা লিস্ট। এখন কথা হচ্ছে যে ভাই এটা আসলে কীভাবে বুঝবো যে কোনটা। তুমি দেখো, তুমি যদি অ্যামিনো অ্যাসিড নাম শুনছো না, অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিডের সংকেত কীরকম তোমরা জানো? এখানে হচ্ছে কার্বন, কার্বনের উপরে এখানে COOH, নিচে এখানে NH2, এবং এখানে CH3, এখানে হচ্ছে হাইড্রোজেন। এটা একটা অ্যামিনো অ্যাসিড হয়ে গেছে। আমি এটা একটা কী লিখছি, এটা একটা অ্যামিনো অ্যাসিড লিখছি। সো অ্যামিনো অ্যাসিডের নাম, এটা হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিড। কেন? এই যে অ্যামিন গ্রুপও আছে, অ্যাসিড গ্রুপও আছে, সো এটা একটা অ্যামিনো অ্যাসিড। কিন্তু অ্যামিনো অ্যাসিড কেন বলি? অ্যামিনো অ্যাসিড, লাস্টে তো অ্যাসিডই বলতেছি। এই জিনিসটা আসলে একটা একটা অ্যাসিড, এই কম্পাউন্ড একটা অ্যাসিড, কিন্তু অ্যামিনো অ্যাসিড। অ্যাসিড কেন? কারণ হচ্ছে মানে কোনো একটা যৌগের মধ্যে যদি দুইটা কার্যকরী মূলক থাকে, তাহলে এই যৌগটা আসলে অ্যাসিড নাকি অ্যামিন সেটা বুঝবো হচ্ছে অগ্রগণ্য ক্রম দেখে। দেখো, সবচেয়ে অগ্রগণ্য হচ্ছে COOH, আর এই NH2 তো নিচের দিকে আছে, সো এইটা হচ্ছে কাউন্ট হবে না। যেটা আসলে সবার উপরের দিকে থাকে, বা যেটা কম্পারেটিভলি উপরের দিকে আছে, সেইটা দিয়ে নামকরণ হবে যে আসলে এই আহ, যৌগটা আসলে কোন কার্যকরী মূলককে মেইনলি রিপ্রেজেন্ট করায়, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছি। এখানে দেখো একটা বিক্রিয়া দিছে, এই বিক্রিয়ায় ওজোনাইড ফরমেশন হচ্ছে, এবং পরে সেটাকে জিঙ্ক এবং পানি দিয়ে দিলে CH3CHO, এবং এটা হচ্ছে প্রোপানন তৈরি হচ্ছে, জিঙ্ক অক্সাইড এবং পানি তৈরি করতেছে। সো এটা কীভাবে করতেছে সেটা আমরা এখন দেখব, ঠিক আছে। এখন দেখো যে এই বিক্রিয়ার এ যৌগ নিচের কোনটি, তাহলে এ যৌগ নিচের কোনটি সেটা, এটা আসলে ভর্তি পরীক্ষায়ও আসে এই প্রশ্ন অনেক, যে একটা যৌগ সেটাকে আসলে ওজনীকরণ বিক্রিয়া দেওয়ার পরে এই দুইটা জিনিস আসলে উৎপন্ন হয়েছে। এখন তুমি কি করবা? তুমি আসলে এই পুরো বিক্রিয়াটা ওইভাবে করার দরকার নেই, তুমি দুইটা যৌগ লিখবা এইভাবে, CH3CHO। এই CHO কে তুমি এইভাবে লিখবা। যৌগ আসলে কিভাবে লিখে এটা আশা করে জানো। হ্যাঁ, অ্যালডিহাইড, এটা অ্যালডিহাইডের কার্যকরীমূলক CHO, এই জন্য এইভাবে লিখছি। CHO তোমরা তো অনেক সময় এইভাবে দেখছো। আচ্ছা, আমি এইভাবে প্রথমে লিখি, দেখো CHO, CH3CHO, এটা হচ্ছে। আর এদিকে কি হচ্ছে? প্রোপানন হচ্ছে COCH3CH3। কিন্তু এখন আমরা যেটা করব যে আসলে এই অক্সিজেনটাকে আমরা ডান পাশে লিখব, ঠিক আছে। দেখো, খুবই সিম্পল। আমি আসলে একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি। এইটা এখানে লিখবো, এবং CH3 এটা উপরে লিখে দিই, এবং এখানে যেটা ছিল নিচে উপরে যে কোনো একটা জায়গায় লিখতে পারো, উপরে লিখো হাইড্রোজেনটা, এবং এখানে অক্সিজেন। আচ্ছা, তাহলে একটু লক্ষ্য করো তো এখানে যে এই যে অক্সিজেন আছে, তুমি যে যে এ যৌগটা সেটা বের করবা, ঠিক আছে। এই অক্সিজেন যে আছে, এই অক্সিজেনটাকে তুমি ভেঙে ফেলবা, মানে অক্সিজেনটাকে জোড়া লাগাই দিবা। দুটো অক্সিজেনকে জোড়া লাগাই দিলে একটা বন্ধন তৈরি হইতেছে এই কার্বন এবং এই কার্বনের মধ্যে। অক্সিজেন বের হয়ে যাবে, অক্সিজেন কি হয়ে যাবে? বের হয়ে যাবে। আচ্ছা, দেখো এখানে অক্সিজেন বের হয়ে যাচ্ছে, এবং এই যে এই কার্বন, এই কার্বনের সাথে এখানে একটা CH3 আছে, এখানে একটা CH3 আছে, এবং এইখানে এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে এবং একটা CH3 আছে। কথা বুঝছো? দুইটা হাইড্রোজেন তুমি এই দুইটা অক্সিজেন মিক্স করে দিছো। তাহলে এইটা হচ্ছে তোমার কাঙ্ক্ষিত এই যেটা বিক্রিয়ক, আসলে এ যৌগ, এটাই তোমার এ যৌগ, ঠিক আছে। তাহলে এই যৌগের নামকরণ কিভাবে করবা? যদি এই দিক থেকে কাউন্ট করো, তুমি যদি এই দিক থেকে কাউন্ট করো, একদম এই দিক দিয়ে এভাবে কাউন্ট করো, তাহলে দেখো এটা আসতেছে 1 নম্বরে, এইটা 2, এটা 3, এটা 4। তাহলে 2 মিথাইল, 2 নম্বরে দেখো একটা মিথাইল গ্রুপ যুক্ত আছে, তাহলে 2 মিথাইল বিউটিন, 2 মিথাইল বিউটিন, এটা হচ্ছে উত্তর, ঠিক আছে। তাহলে তুমি দুইটা এই যে ওজনীকরণ বিক্রিয়ার যে দুইটা প্রোডাক্ট, সেই দুইটা প্রোডাক্টকে তুমি জোড়া লাগিয়ে দিয়ে তুমি হচ্ছে কাঙ্ক্ষিত যে এ যৌগ সেটা পাচ্ছ, ঠিক আছে। এভাবে করতে পারো। এরপরে দেখো পরের প্রশ্ন, হাকেল তত্ত্ব অনুসারে চাক্রিক কাঠামোতে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকলে যৌগটি অ্যারোমেটিক। এখানে এন হচ্ছে এই যে পূর্ণ সংখ্যা, তাই না? তোমরা বের করে থাকো, যেমন বেনজিনের ক্ষেত্রে এটা একটা বেনজিন,
সো এই বেঞ্জিনে পাই ইলেকট্রন কয়টা আছে? পাই ইলেকট্রন আছে হচ্ছে 6টা, 6 পাই ইলেকট্রন আছে, তাই না? এটা তোমরা জানো। তাহলে আমরা জানি যে 4n+2 হাকেল নিয়ম অনুযায়ী 4n+2 এর ভ্যালু যদি 0, 1, 2, 3 এরকম ইত্যাদি পূর্ণ সংখ্যা আসে, তাহলে কি হবে? এনের মান যদি, দাঁড়াও আমি এটা একটু মুছে দিই, 4n+2 সমান সমান এই যে পাই ইলেকট্রন সংখ্যা 6, তাহলে এখন যদি এই n এর ভ্যালু দেখো তো, n এর ভ্যালু কত আসে? 6 - 2 4, তাহলে n এর ভ্যালু আসতেছে 1, তাহলে n এর ভ্যালু যেহেতু পূর্ণ সংখ্যা আসছে, তাহলে আমরা বলতে পারবো যে এটা আসলে একটা অ্যারোমেটিক যৌগ। ঠিক আছে, পরের প্রশ্নে যাই। দেখো, বি বি যৌগ পানির সাথে বিক্রিয়া করতেছে, তো বের করতে হবে। প্রোডাক্ট দেওয়া আছে হচ্ছে অ্যাসিটালডিহাইড বা ইথানল দেওয়া আছে। তাহলে তুমি যদি এটা তোমাকে জানতে হবে যে তুমি যখন ইথাইনকে তুমি হচ্ছে পানির সাথে বিক্রিয়া দাও, এবং এখানে যেই 20% মার্কিউরি, 20% সালফিউরিক অ্যাসিড এবং হচ্ছে 20% সালফিউরিক অ্যাসিড এবং 1% HgSO4 দিয়ে এই 60 ডিগ্রি তাপমাত্রা যখন দিছো, তখন তো আসলে এখানে CH3CHO আসছে। তো এই যৌগটা যে বি, সেটা তোমাকে তো ধরতে হবে আগে যে এইটা হচ্ছে আমাদের বি কম্পাউন্ড। তাহলে এটা কি? এসপি সংকরিত, এটা সংকরণ কি? এসপি সংকরণ, তাই না? তাহলে এসপি সংকরণ যেহেতু, তাহলে এটাতে এস আছে হচ্ছে 50% এবং পি আছে হচ্ছে 50%। হ্যাঁ, 50-50, যেহেতু এস এবং পি। কথা বুঝতে পারছো? এ ব্যাপারটা আসলে বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই 50% হচ্ছে অ্যান্সার। তো এই প্রশ্নটা দেখো, নিচের কোনটা প্রশম ইলেকট্রোফাইল? প্রথম কথা হচ্ছে যে ইলেকট্রোফাইল আসলে কারা? ইলেকট্রনের প্রতি যাদের ভালোবাসা আছে তারা ইলেকট্রোফাইল। হ্যাঁ, যে কোনো পজিটিভ জিনিসের তার নেগেটিভ জিনিসের প্রতি একটা আকর্ষণ থাকতে পারে। এই জন্য এই এই ইলেকট্রোফাইল যারা, তাদের আসলে তারা আসলে ধনাত্মক চার্জযুক্ত হবে এবং তারা আসলে ঋণাত্মক কোনো কিছুর দিকে আকৃষ্ট হবে, কারণ ইলেকট্রনের প্রতি যাদের ভালোবাসা আছে তারা হচ্ছে ইলেকট্রোফাইল। ঠিক আছে, একটু ভালো মতো লক্ষ্য করো যে আর আর হচ্ছে নিউক্লিয়াসের প্রতি যাদের যাদের আকর্ষণ আছে বা ধনাত্মক প্রান্তে যাদের আকর্ষণ আছে তারা হচ্ছে নিউক্লিওফাইল। তো এই ব্যাপারটা দেখো যে ইলেকট্রোফাইল কারা? এই যে বিএফ থ্রি সে হচ্ছে একটা ইলেকট্রোফাইল। হ্যাঁ, খুব ভালো মতো বুঝো সেই ইলেকট্রোফাইল কেন, কারণ এইখানে দুইটা ইলেকট্রন, এই বন্ধনে দুইটা ইলেকট্রন, একটু ভালো মতো লক্ষ্য করো, এই বন্ধনে দুইটা ইলেকট্রন, এই বন্ধনে দুইটা ইলেকট্রন এবং এই বন্ধনে দুইটা ইলেকট্রন, তাহলে তার কাছে তো মোট 6টা ইলেকট্রন আছে, তাই না? এই যৌগের বহিস্থ স্তরে কয়টা ইলেকট্রন আছে? 6টা ইলেকট্রন আছে। তাহলে 6টা ইলেকট্রন হলে তো অষ্টক পূরণ হয় নাই, অষ্টক সংকুচিত যৌগ। এই বিএফ3 অষ্টক সংকুচিত যৌগ। তাহলে সে আরও ইলেকট্রন চাইবে। সে কি করে জানো? সে হচ্ছে অ্যামোনিয়া থেকে ইলেকট্রন নেয়। সে অ্যামোনিয়া থেকে কি করে? ইলেকট্রন নেয়। আমি উল্টা চিহ্ন দিছি, মূলত সেই অ্যামোনিয়া থেকে ইলেকট্রন নেয় বা এরকম বাহির থেকে ইলেকট্রন সে নেয়। অ্যামোনিয়া কি করে? অ্যামোনিয়া তাকে হচ্ছে ইলেকট্রন দেয় আরও। আচ্ছা, যাই হোক, তো এভাবে ইলেকট্রন সে বাইরে থেকে মানে ইলেকট্রনের প্রতি তাদের একটা ভালোবাসা আছে। এই বিএফ3 কম্পাউন্ডের ইলেকট্রনের প্রতি একটা ভালোবাসা আছে, এই জন্য সেই ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। কিন্তু এই যে এটা হচ্ছে অ্যান্সার, কিন্তু এই যে বাকি যারা আছে, এই পানি সে একটা নিউক্লিওফাইল, অ্যামোনিয়া সে নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, এবং এই যে মেথানল সে কি হিসেবে কাজ করে, এইটা তোমাদের এইচডাব্লিউ। পানি এবং অ্যামোনিয়া কিভাবে কাজ করে? এই যে অ্যামোনিয়া, তার কাছে এই লোন পেয়ার আছে, লোন পেয়ার দিয়ে সে কোনো একটা পজিটিভ প্রান্তে অ্যাটাক করতে পারে। ঠিক আছে, সেজন্য সে নিউক্লিওফাইল। পানির কাছে লোন পেয়ার আছে, এই লোন পেয়ার দিয়ে সে আসলে কোনো একটা পজিটিভ প্রান্তে অ্যাটাক করতে পারে। যেমন কিটোনের পজিটিভ প্রান্ত এটা ধরো, হ্যাঁ, এটা অক্সিজেন, সরি এটা একটু মুছে দিই, এইটা ধরো অক্সিজেন, এখানে ধরো পজিটিভ প্রান্ত তৈরি হয়, এখানে নেগেটিভ প্রান্ত তৈরি হয়। সো এখানে যে এই কী করে, লোন পেয়ার দিয়ে এইখানে যে অ্যাটাক করে, এই কার্বনে অ্যাটাক করে। সো অ্যাটাকটা আসলে বুঝতে পারছো আশা করি। তো এই পজিটিভ প্রান্তে অ্যাটাক করে দেখে এরা নিউক্লিওফাইল। ঠিক আছে, তো পানি, অ্যামোনিয়া, নিউক্লিওফাইল, এটাকে কখনো ভুলবা? এটা কখনো ভুলবা না। আর এই যে মিথানল, সে কি? আচ্ছা, এটা আমি বলে দিচ্ছি। মিথানলের মধ্যে এই অক্সিজেনের লোন পেয়ার আছে, অক্সিজেনে কি আছে? লোন পেয়ার আছে। সেই লোন পেয়ার দিয়ে সে কি করে? সে হচ্ছে কোন একটা কোন একটা আহ, ধনাত্মক প্রান্তে অ্যাটাক করবে, ধনাত্মক প্রান্তে। আমি এটা একটু দেখাই দিই এখানে। এই এটা হচ্ছে কিটোন, এবং এই পাশে ধরো হচ্ছে এই যে বন্ধন ইলেকট্রন অক্সিজেন টান দিবে এবং এইখানে ধনাত্মক
চার্জযুক্ত হবে, কার্বন আংশিক ধনাত্মক চার্জযুক্ত হবে এবং অক্সিজেন আংশিক ঋণাত্মক চার্জযুক্ত হবে, দেন এই লোন পেয়ার দিয়ে সে এখানে অ্যাটাক করবে। দেন আসলে কি হবে, এটা হচ্ছে তোমার নিউক্লিওফাইল হিসেবে সে কাজ করতেছে, কারণ নিউক্লিয়াসে গিয়ে অ্যাটাক করছে। অ্যালকোহলও সে একটা অ্যালকোহলও একটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। সো অপশনে সবগুলোই নিউক্লিওফাইল, বাট খালি BF3 ছাড়া, BF3 হচ্ছে একটা ইলেকট্রোফাইল। ওকে, করবা। তো প্রথম C3H7COO এটা স্লো কাজ করতেছে, প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এখানে যেটা হবে যে এই এতটুকু 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 মিলে আসলে কি তৈরি করবে, এতটুকু মিলে বের হয়ে যাবে হচ্ছে Na2CO3, এটা বের হয়ে যাবে। ঠিক আছে, এটা যখনই বের হয়ে যাবে তখন আসলে কি হবে, এটা এটা বের হয়ে যাবে এবং বাকি থাকতেছে কি, বাকি থাকতেছে হচ্ছে C3H8। বুঝছো, এই C3H8 কি, এই C3H8 হচ্ছে প্রোপেন। প্রোপেন। তো এখানে আসলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হয়, এই বিক্রিয়ার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন, মানে কার্বন সংখ্যা কমে গেছে। দেখো, ডিকার্বক্সিলেশন, কার্বন সংখ্যা কমে গেছে। কার্বন সংখ্যা কীভাবে কমছে, এখানে দেখো, এখানে মোট মোট 4টা কার্বন ছিল, 3টা আর এখানে একটা, 4টা। সো এই 4টা কার্বন হয়ে গেছে উৎপাদে কয় কার্বন বিশিষ্ট যৌগ, 3 কার্বন বিশিষ্ট যৌগ পাইছো। তো অনেক ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে, যে প্রোপেন উৎপন্ন হবে। এরপরের প্রশ্ন যাও, নাইট্রাইল কার্যকরী মূলকের সংকেত কোনটা? নাইট্রাইল কার্যকরী মূলকের সংকেত হচ্ছে, আমরা একটু আগেই পড়ে আসছি যে CN হচ্ছে নাইট্রাইল এবং NC হচ্ছে আইসো নাইট্রাইল। এটার একটা নাম হচ্ছে সায়ানাইড, অথবা আরেকটা নাম হচ্ছে নাইট্রাইল, আর এটার একটা নাম হচ্ছে আইসোসায়ানাইড অথবা আইসোনাইট্রাইল। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে থায়োসায়ানাইড, আর এটা হচ্ছে নাইট্রো, এটা হচ্ছে সায়ানাইড, এটা হচ্ছে আইসোথায়োসায়ানাইড। আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্নে যাই। এইটা দেখো, এখানে আসলে টলুইনকে অক্সিডেশন করতেছে জাইমন অক্সিজেন দিয়ে। দেখো, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, না বুঝলে কঠিন লাগবে। এটা হচ্ছে বেনজিন রিংয়ের মাথায় CH3 দিয়ে দিছে, মানে এটা টলুইন। এই টলুইনকে অক্সিডেশন করছে জাইমন অক্সিজেন দিয়ে, অক্সিডেশন মানে জারণ করা হয়েছে। টলুইনকে জারণ করলে আসলে কি আসবে, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। টলুইনকে জারণ করলে এখানে আসলে কি আসবে, COOH। টলুইনকে যদি জারণ করো তাহলে আসলে বেনজোইক অ্যাসিড আসবে। তারপরে তুমি যদি এটাকে আবার ডিকার্বক্সিলেশন করো, এটা তো তোমার এক্স কম্পাউন্ড পাইছো, ডিকার্বক্সিলেশন করলে কিন্তু আবার বেনজিন চলে আসবে। বুঝছো, একটু আগে কিন্তু ডিকার্বক্সিলেশন আমরা পড়ে আসছি যে কার্বন সংখ্যা একটা কমে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে এক্স এবং এটা হচ্ছে ওয়াই। যদি তোমার এক্স চাইছে, এক্স হচ্ছে কি এখানে বেনজোইক অ্যাসিড, এইটা হচ্ছে বেনজোইক অ্যাসিড। ওকে, পরের প্রশ্নে যাই। আচ্ছা, আমাদের ল্যাপটপের চার্জ শেষ দিকে, এখন ঠিক আছে। ওকে, আমাকে দেখা যাচ্ছে কিনা আমি একটু চেক দেই। ওয়াই যৌগের বৈশিষ্ট্য কি? ওয়াই যৌগ বেনজিন, আমরা একটু আগে দেখে আসলাম। ওয়াই হচ্ছে বেনজিন, মনে হয় যে বেনজিনটা দেখা যাবে না, আমরা একটু নিচের দিকে লিখি। ওয়াই হচ্ছে বেনজিন। তাহলে এই যে বেনজিন, বেনজিনে পাই ইলেকট্রন সংখ্যা 6টা, প্রথমটা ঠিক আছে, অন্য কালি দিয়ে দেখাই। পাই ইলেকট্রন সংখ্যা 6টা ঠিক আছে। অ্যারোমেটিকত্বর জন্য এনের মান 1, হ্যাঁ এনের মান 1 আসবে সম্ভবত, ক্যালকুলেশন করে একটু আগে আমরা দেখলাম। আর সংযোজন ও প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, হ্যাঁ বেনজিন সংযোজন বিক্রিয়াও দিবে। বেনজিনে অ্যাডিশন বিক্রিয়া যেরকম হয়, প্রতিস্থাপন বিক্রিয়াও হয়। যেমন এইটা হচ্ছে বেনজিন, এই বেনজিনের এখানে তোমার হচ্ছে একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনকে সরিয়ে এখানে কিন্তু NO2 গ্রুপ বা যে কোনো একটা গ্রুপ বসতে পারে, তাই না? তো বেনজিন প্রতিস্থাপন বিক্রিয়া দেখাচ্ছে। আবার বেনজিনে অ্যাডিশনও হয়, এই যে বেনজিন রিং, এই বেনজিন রিংয়ে তুমি যদি আসলে 3 অণু H2 দাও সূর্যালোকের উপস্থিতিতে, তাহলে দেখবে যে বেনজিনে এরকম অ্যাডিশনও হচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটাতে হাইড্রোজেন, মানে প্রত্যেকটা কার্বনে এরকম হাইড্রোজেন অ্যাডিশন হচ্ছে, একটা একটা করে হাইড্রোজেন অ্যাডিশন হচ্ছে, ডাবল বন্ড ভেঙে যাচ্ছে। তাহলে আসলে অ্যাডিশন এবং সাবস্টিটিউশন দুই ধরনের রিয়াকশানই বেনজিন দেখায়। সো এগুলো নিয়ে আরও ডিটেলস আলোচনা আছে, আমি জাস্ট সংক্ষেপে আলোচনা করতেছি আর কি প্রত্যেকটা MCQতে।
অ্যান্সার করার জন্য তোমার যতটুকু নলেজ থাকা দরকার ততটুকুই। কোন যৌগটা আলোক সক্রিয় যৌগ? আলোক সক্রিয় যৌগ হচ্ছে একটা কার্বন, এই কার্বনের 4 হাতে যদি 4টা ভিন্ন মূলক যুক্ত থাকে, 4টা ভিন্ন মূলক থাকলে সেইটা হচ্ছে আলোক সক্রিয় যৌগ। তো আমরা এখন একটু লক্ষ্য করি যে এই যৌগ এইটা কীভাবে তুমি সলভ করবা। যদি 4টা ভিন্ন মূলক থাকে, একটা এ, একটা বি, একটা সি, একটা ডি, মানে 4 হাতে 4টা ভিন্ন মূলক যদি যুক্ত থাকে একটা কার্বনে, সেই কার্বনকে বলা হয় কাইরাল কার্বন, এবং এই যৌগটাকে বলা হবে আলোক সক্রিয় যৌগ। তাহলে প্রথম যৌগটার ক্ষেত্রে চিন্তা করো, টু মিথাইল প্রোপানল 2। তাহলে 1, 2, 3 এবং ওএসটা থাকবে আসলে দুই নাম্বার, যেহেতু প্রোপানল 2 বলছে, তাহলে ওএসটা থাকবে হচ্ছে 2 নাম্বার কার্বনে, এখানে হচ্ছে ওএইচ। এবং 2 মিথাইল আচ্ছা 2 মিথাইল, তাহলে এইখানে আসলে মিথাইল গ্রুপ যুক্ত করবা, আর এইখানে CH3, এইখানে হচ্ছে CH3। তাহলে এটা হচ্ছে 2 মিথাইল প্রোপানল 2। তাহলে এইটা আসলে দেখো তো, এটা কি আলোক সক্রিয় যৌগ হতে পারে? 3টা গ্রুপই সেম, এখানে দেখো যে এই কার্বনের 3টা গ্রুপ কি সেম, সো এটা আসলে আলোক সক্রিয় যৌগ হবে না। প্রোপানল 2 দেখো তো, প্রোপানল 2, তাহলে প্রোপানল 2 যদি চিন্তা করো, সেটাও আসলে হবে না। হ্যাঁ, সেটাও আসলে হবে না। বিউটানল 1 চিন্তা করো তো, বিউটানল 1 দেখো তো হয় কি না। 1, 2, 3, 4, বিউটানল 1 মানে এখানে OH, আর এইদিকে হচ্ছে H, এখানেও H, সো এইটাও হবে না। বিউটানল 2 দেখো তো হয় কি না, বিউটানল 2, 1, 2, 3, 4, এই যে 2 নম্বরে OH দিলে বিউটানল 2 হচ্ছে। তাহলে এইখানে হাইড্রোজেন এবং এই পাশে এবং এই পাশের গ্রুপ কিন্তু সেম না। তাহলে বলতে পারো যে এই বিউটানল 2 হচ্ছে আলোক সক্রিয় যৌগ। কিভাবে, এটা কি বুঝতে পারছো? এই যে কার্বনটা দেখতেছো, এই কার্বনের 4 হাতে 4টা ভিন্ন জিনিস যুক্ত আছে, দেখো লক্ষ্য করে, 4 হাতে 4টা ভিন্ন গ্রুপ যুক্ত আছে, সো এইটা হচ্ছে অ্যান্সার। এই জন্য এটা হচ্ছে আলোক সক্রিয় যৌগ। পরের প্রশ্নে যাই, উদ্দীপকের যৌগটির বৈশিষ্ট্য কি কি? এই যৌগের বৈশিষ্ট্য কি? এইখানে এটা একটা ওভারল্যাপ হয়েছে, এখানে একটা ওভারল্যাপ হয়েছে, তাই না? দুইটা ওভারল্যাপ, এখানে একটা ওভারল্যাপ, এখানে একটা ওভারল্যাপ, তো দুইটা করে ওভারল্যাপ হয়েছে। তো একটা ওভারল্যাপ মানে এইটা এবং এইটা, এরা যে ওভারল্যাপ করছে পারস্পরিক, আমি একটু এরকম দাগ দিয়ে দেখাচ্ছি, এইটা এবং এইটা, এরা যে দুইটা ওভারল্যাপ করছে, এই দুইটা হচ্ছে একটা পাই বন্ধন তৈরি করছে। আবার এই যে এইটা এবং হচ্ছে এইটা, এই দুইটা যে ওভারল্যাপ করছে, এরা আরেকটা পাই বন্ধন তৈরি করছে। এবং তাদের মধ্যবর্তী যেই এই যে সিগমা বন্ধন দেখতেছো, সিগমা বন্ধন, এটা হচ্ছে সিগমা বন্ধন, তো এটা হচ্ছে মাঝখানে আরেকটা বন্ধন, সিগমা বন্ধন। তাহলে 3টা বন্ধন, তাহলে কার্বন এবং কার্বন এর মধ্যবর্তী 3টা বন্ধন, এবং এই পাশে দেখো হাইড্রোজেন, এই পাশে হাইড্রোজেন। তাহলে এই যেহেতু ট্রিপল বন্ড, তাহলে এটা আসলে sp সংকরণ ঘটছে। আমরা জানি যে ট্রিপল বন্ডে sp সংকরণ ঘটে এবং ডাবল বন্ডে sp2 সংকরণ ঘটে। আচ্ছা, এবং তাহলে আসলে হ্যাঁ, যৌগটা পলিমার বেনজিন, বেনজিন হচ্ছে এই যৌগটা পলিমার। ওকে, আমরা অ্যাসিটিলিন থেকে কিন্তু বেনজিন পাই। হ্যাঁ, তুমি অ্যাসিটিলিন থেকে আসলে বেনজিন তৈরি করতে পারবা। বেনজিন তৈরি করার একটা প্রস্তুতি বিক্রিয়া আছে, যেটা তোমরা জানো, এটা আসলে জিঙ্ক দিয়ে দিলে আমরা এখানে আসলে বেনজিন পাই। আচ্ছা যাই হোক, এরপরে যৌগটা ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়া দেয়। ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়া মানে হচ্ছে সংযোজন বিক্রিয়া। আচ্ছা, এখানে প্রশ্ন করছে যে অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ দ্বারা কোন যৌগ শনাক্ত হয়? এখানে অ্যালকাইন শনাক্ত করা হয়, ঠিক আছে, মনে রাখবা, অ্যালকাইন শনাক্ত করা হয়। এরপরের প্রশ্নে যাই, উদ্দীপকের যৌগটার IUPAC পদ্ধতিতে নামকরণ কি? দেখো এখানে আসলে এই যে OH-টা যুক্ত আছে, OH হচ্ছে অগ্রগণ্য। এখানে আসলে এই যে ডাবল বন্ড এবং OH এর মধ্যে অগ্রগণ্য ক্রম কোনটার বেশি? যদিও আমি আসলে শুরুতে একটু দেখাইছি, ওখানে মানে OH-টা লিখছি, বাট ডাবল বন্ড দেখানো হয় নাই। তো ডাবল বন্ড আসলে বেশি অগ্রগণ্য ট্রিপল বন্ড থেকে, এবং ডাবল বন্ড থেকে আবার OH বেশি অগ্রগণ্য। সো এটা একটা অ্যালকোহল হবে এই পুরো কম্পাউন্ডটা। তাহলে এইটা 2 নম্বরে আছে, সো এইটা 2, মানে এদিক থেকে কাউন্ট করো, 1, 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। তাহলে হচ্ছে 2 নম্বরে আসলে OH গ্রুপ আছে, 3 তাহলে হচ্ছে বিউট, যেহেতু 4 কার্বন বিশিষ্ট, তাহলে বিউট 3 ইন 2 অল। হ্যাঁ, এইটা হচ্ছে উত্তর, বিউট 3 ইন 2 অল। আশা করি বুঝতে পারছো। ওকে, এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাই, উদ্দীপকের যৌগটা আসলে আলোক সমানতা দেখায় কিনা। হ্যাঁ দেখো, এই যে এখানে এটা কিন্তু কার্যকরী মূলকটা, এইখানে যে কার্বনটা, এই কার্বনটা আসলে দেখো, এই যে নীল কালি দিয়ে যে কার্বনটা দেখাইছি, এই কার্বনটা আসলে এইখানে কাইরাল কার্বন, মানে এই কার্বনের 4 হাতে 4টা ভিন্ন গ্রুপ যুক্ত আছে, এই জন্য এটা কাইরাল কার্বন, এবং কাইরাল কার্বন আছে দেখে এটা আলোক সমানতা দেখাবে। এবং জ্যামিতিক সমানতা দেখাবে কিনা, ভালো মতো লক্ষ্য করতো, জ্যামিতিক সমানতা দেখাবে কিনা, যে CH2, এই যে কার্বন কার্বন ডাবল বন্ড আছে ঠিকই, কিন্তু এইখানে এক পাশে 2টা হাইড্রোজেনই সেম হয়ে গেছে,
এটা তো প্রবলেম হয়ে গেল। এক পাশে দুইটা কার্বন, দুইটা হাইড্রোজেন, এক পাশে কার্বনের এক পাশে যদি দুইটা হাইড্রোজেন সেম হয়ে যায় এরকম কখনো দেখো, তাহলে ওটা জ্যামিতিক সমানতা দেখাবে না। তো আলোক সমানতা দেখাবে এবং এই অ্যালকিন ও অ্যালকোহল উভয় ধর্ম প্রদর্শন করবে। হ্যাঁ, অ্যালকিন এবং অ্যালকোহল উভয় ধর্ম প্রদর্শন করতেছে। আচ্ছা ঠিক আছে, 1 আর 3 হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্নে যাই। 19 নাম্বার, গ্লুকোজ অণুতে কয়টা কার্বন কার্বন আছে? তো গ্লুকোজ অণুতে আসলে কয়টা কার্বন কার্বন আছে এটা যদি তুমি চিন্তা করতে চাও, তাহলে তোমাকে আসলে আগে গ্লুকোজের স্ট্রাকচার দেখতে হবে যে সিএইচ সিএইচ টু ওএইচ 2 3 4 5 6 সিএইচও। তো এইটা হচ্ছে গ্লুকোজের স্ট্রাকচার, এইচ ও এইচ, ও এইচ এইচ, এইচ ও এইচ এবং হচ্ছে এইচ ও এইচ। তাহলে এটা হচ্ছে গ্লুকোজের স্ট্রাকচার। তুমি এখানে একটু লক্ষ্য করো যে এখানে আসলে কাইরাল কার্বন কয়টা আছে। এটা একটা কাইরাল কার্বন, এইটা আরেকটা কাইরাল কার্বন, এইটা আরেকটা কাইরাল কার্বন, এইটা আরেকটা, তার মানে হচ্ছে 4টা কাইরাল কার্বন এখানে আছে। ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে কোন মূলকটা বেঞ্জিন চক্রের সক্রিয়তা বাড়ায়? তো এটা বেঞ্জিনের সক্রিয়তা বাড়ায় এখানে আসলে মিথাইল গ্রুপ। ঠিক আছে, মিথাইল গ্রুপ বেঞ্জিনে ইলেকট্রন পুশ করে, ইলেকট্রন দেয়। আশা করি বুঝতে পারছো। আর বাকি যেগুলো আছে তারা আসলে বেঞ্জিন থেকে ইলেকট্রন টেনে নেয়। কেন টেনে নেয়? কারণ বেঞ্জিন যে রিং, এই বেঞ্জিন রিংয়ের উপরে এক্স ওয়াই কল্পনা করো, এক্স ওয়াই। ঠিক আছে, এক্স ওয়াই বলতে কিছু একটা আছে। এরকম যদি হয় তাহলে এখানে এক্সের তড়িৎ ঋণাত্মকতা যদি ই এন অফ এক্স যদি ই এন অফ ওয়াই হয়, মানে এক্সের তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রোনেগেটিভিটি যদি বেশি হয়, তাহলে এটা আসলে বেঞ্জিনকে সক্রিয় করে, বেঞ্জিন সক্রিয়কারী হবে, সক্রিয়কারী। বুঝছো? আর যদি ইলেকট্রোনেগেটিভিটি অফ ওয়াই গ্রেটার হয় এক্স থেকে, তাহলে নিষ্ক্রিয় করবে। কিভাবে? এখন তুমি নিজেই বলো, এই যে বেঞ্জিন, এখানে নাইট্রোজেন আর অক্সিজেন দিয়ে NO2 বানাইলাম। ঠিক আছে, NO2 নাইট্রোবেঞ্জিন, আমি সুন্দর মতো এখানে নাইট্রোবেঞ্জিন লিখলাম। এখন তুমি বলো যে এই নাইট্রো গ্রুপ সে বেঞ্জিনকে সক্রিয় করতেছে নাকি নিষ্ক্রিয় করতেছে? যেহেতু নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কম, অক্সিজেনের বেশি, তাহলে এক্সের তড়িৎ ঋণাত্মকতা এখানে আসলে কম, মানে ওয়াইয়ের তড়িৎ ঋণাত্মকতা বেশি। যদি তুমি এইটাকে প্রথম যে যৌগ সেটাকে আসলে এক্স ধরবা, ওয়াই অক্সিজেনকে ওয়াই ধরবা, তাহলে এক্সের তড়িৎ ঋণাত্মকতা এখানে কম, মানে আমরা জানি নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কম। তাহলে তুমি এখানে বলতে পারবা যে যেহেতু এক্সের তড়িৎ ঋণাত্মকতা এখানে কম, ওয়াইয়ের বেশি, তাহলে এটা নাইট্রো গ্রুপটা আসলে বেঞ্জিনকে নিষ্ক্রিয় করতেছে, মানে ইলেকট্রন সে নিজের দিকে টেনে নিচ্ছে। কথা বুঝছো? যদি এইরকম থাকে, এইরকম NH2, নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে এটাকে তুমি এক্স ধরো, এটাকে ওয়াই ধরো, তাহলে নাইট্রোজেনের এক্সের তড়িৎ ঋণাত্মকতা বেশি, প্রথমটাকে এক্স পরেরটাকে ওয়াই ধরবা। তাহলে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা যেহেতু বেশি, তাহলে এক্সের বেশি হলে আমরা কি বলছিলাম, বেঞ্জিন সক্রিয় করি। তাহলে অ্যামিন গ্রুপ সে আসলে বেঞ্জিনকে সক্রিয় করতেছে, বেঞ্জিনকে সে আসলে ইলেকট্রন দিচ্ছে। ওকে, বাকিগুলো এইভাবেই তুমি চিন্তা করবা। আচ্ছা, এই ক্লোরিন হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্টের মাধ্যমে সেই ইলেকট্রন টেনে নেয়। এটা আসলে তোমরা পড়বা সামনে, ইন্ডাকটিভ ইফেক্টে। সেটা আবার এটা দিয়ে ব্যাখ্যা করা যাবে না। সে ক্লোরিন হচ্ছে ইলেকট্রনকে টেনে নেয় নিচের দিকে, তার ইলেকট্রন নেগেটিভিটি বেশি এই কারণে। ওকে, আর সিএইচও গ্রুপ তোমরা চিন্তা করতে পারো, সিএইচও, এটাতে কার্বনকে এক্স ধরবা এবং অক্সিজেনকে ওয়াই ধরবা, তাহলে ওয়াই, ইলেকট্রোনেগেটিভিটি অফ ওয়াই বেশি। যাই হোক, আশা করি বুঝতে পারছি তোমাদেরকে। এবং NH2 যে ব্যাখ্যা করলাম, CH3 একই ব্যাখ্যা। ওকে, কোনটা ইলেকট্রোফাইল? ইলেকট্রোফাইলে আলোচনা একটু আগে করে আসছি। AlCl3 সে একটা ইলেকট্রোফাইল, অ্যামোনিয়া নিউক্লিওফাইল, পানি নিউক্লিওফাইল, OH নিউক্লিওফাইল। কেন নিউক্লিওফাইল? তাদের প্রত্যেকের মুক্তজোড় আছে, অক্সিজেন এবং নাইট্রোজেনের মুক্তজোড় আছে। সেই মুক্তজোড় দিয়ে এই যে অক্সিজেন বা নাইট্রোজেনের যে মুক্তজোড় আছে, ধরো এটা পানি, এর যে মুক্তজোড় সে আসলে এরকম কোন একটা জায়গায় গিয়ে অ্যাটাক করে। ঠিক আছে, এরকম কোন একটা জায়গায় গিয়ে সে অ্যাটাক করে। আমরা একটু আগে আলোচনা করে আসছি, এই মুক্তজোড় দিয়ে এখানে গিয়ে অ্যাটাক করে। আচ্ছা, তো এরা আসলে নিউক্লিওফাইল, কিন্তু AlCl3 সে আসলে ইলেকট্রোফাইল, কারণ অ্যালুমিনিয়াম, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ধরো ক্লোরিন, তাহলে বহিস্থ কক্ষপথে দুইটা দুইটা দুইটা, 3টা বন্ধন, যেহেতু 3 দুগুণে 6টা ইলেকট্রন আছে, মানে কম আছে, 8টা হয় নাই, 8টা থেকে 2টা ইলেকট্রন কম আছে। তাহলে অষ্টক সংকুচিত যৌগ এরা আসলে, AlCl3
AlCl3, BF3, এরপরে তুমি আর কি বলতে পারো SO3। এরা আসলে হচ্ছে অষ্টক সংকুচিত যৌগ। হ্যাঁ, পিএফ, আচ্ছা PF5, PCl5 যেটা, সেটা আসলে অষ্টক সম্প্রসারিত যৌগ। এটা এখানে লিখলে আবার সমস্যা আছে, এটা তো ইলেকট্রোফাইল বলছে। তো এরা আসলে ইলেকট্রোফাইল কারণ এরা আসলে অষ্টক সংকুচিত যৌগ। ঠিক আছে, ওকে। আজকে নিচের কোনটি বিষম চাকরিক যৌগ? উত্তর হচ্ছে ফিউরাম। ফিউরানের স্ট্রাকচার এইরকম, এইখানে ডাবল বন্ড থাকবে এবং এখানে অক্সিজেনের সাথে কানেক্টেড থাকবে। ঠিক আছে, আর এগুলো হচ্ছে অ্যালিসাইক্লিক কম্পাউন্ড, সাইক্লোহেক্সেন, সাইক্লোপ্রোপেন। সাইক্লোহেক্সেন তোমরা জানো যে আসলে এইরকম, সাইক্লোহেক্সেন এইরকম, এবং সাইক্লোপ্রোপেন হচ্ছে এইরকম, এবং ন্যাপথালিন হচ্ছে দুইটা বেনজিন রিং, মানে দুইটা, হ্যাঁ দুইটা বেনজিন রিং এরকম পাশাপাশি থাকবে। এটা হচ্ছে ন্যাপথালিন। আচ্ছা ঠিক আছে, ন্যাপথালিন একটা অ্যারোমেটিক যৌগ, আর সাইক্লোহেক্সেন, সাইক্লোপ্রোপেন এরা আসলে অ্যালিসাইক্লিক কম্পাউন্ড। যাই হোক, এর পরের প্রশ্নে চলে যাই। সক্রিয়তার কোন ক্রমটা সঠিক? দেখো এখানে আসলে নাইট্রিক অ্যাসিড দিচ্ছি, নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড। এখান থেকে এই পাশে উৎপন্ন হচ্ছে, এখানে আসলে বেনজিন আছে তাই না, এখানে আসে বেনজিন আছে, বেনজিন থেকে নাইট্রেশন করা হচ্ছে, নাইট্রেশন করা হলে এখানে আসলে নাইট্রোবেনজিন উৎপন্ন হচ্ছে, আর এই পাশে উৎপন্ন হচ্ছে CH3Cl এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড, দেখতেই পাচ্ছ যেটা দেওয়া আছে। তো এই পাশে উৎপন্ন হবে কি, এই পাশে উৎপন্ন হবে হচ্ছে টলুইন, তাই না, টলুইন উৎপন্ন হবে। তাহলে এখানে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে সক্রিয়তা ক্রম কোনটা সঠিক? দেখো এই যে মিথাইল গ্রুপ, সে হচ্ছে বেনজিন রিংকে সক্রিয় করে, কি করে, সে বেনজিন রিংকে সক্রিয় করে বেনজিন রিংকে ইলেকট্রন দেওয়ার মাধ্যমে। কিন্তু নাইট্রো গ্রুপ সে আসলে বেনজিন রিং থেকে ইলেকট্রন নিয়ে নেয়, টেনে বের করে নেয়, কারণ সে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ আর কি, এবং এই CH3 সে বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ। তো ওয়াই হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয় এখানে, হ্যাঁ ওয়াই হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয়, ওয়াই সবচেয়ে বেশি সক্রিয় কারণ মিথাইল গ্রুপ বেনজিন রিংকে সক্রিয় করতেছে ইলেকট্রন দিয়ে। আর তারপরে হচ্ছে এই যে মাঝখানে যেটা আছে এ, হ্যাঁ তারপরে হচ্ছে এ, তারপরে হচ্ছে এক্স, এক্স সবার পরে কারণ সেখানে আসলে বেনজিন নিষ্ক্রিয়কারী গ্রুপ যুক্ত আছে। হ্যাঁ তোমরা পড়ছো না, বেনজিন সক্রিয়কারী গ্রুপ, নিষ্ক্রিয়কারী গ্রুপ, এইটা আর কি। আচ্ছা তাহলে এইটা হচ্ছে উত্তর হচ্ছে সি, বেনজিন উৎপন্ন হবে। ঠিক আছে, মানে এই যে যেটা এ চাইছে, এ যৌগ কি, এ যৌগ হচ্ছে বেনজিন। তারপরে এই বিক্রিয়াটা সম্পন্ন করো, C6H5COONA। তুমি যদি সোডা লাইম দিয়ে দাও, এই যে এ যৌগ যেটা সোডা লাইম, সোডা লাইম দিয়ে হিট দিতেছো, সোডা লাইম দিয়ে হিট দিচ্ছ, তাহলে এখানে আসলে কি উৎপন্ন হচ্ছে, উৎপন্ন হচ্ছে বেনজিন C6H6। তো এই প্রশ্নে বলছে বেনজিন, এই প্রশ্নে বলছে কোনটা বি যৌগ, তাহলে কোনটা বি যৌগ তুমি সেটা বের করতে পারবা, কারণ এ যৌগ কি সেটা তুমি জানো, এ হচ্ছে বেনজিন, তুমি যেটা পাইছো এই যে বেনজিন। এই বেনজিনের সাথে তুমি যদি প্রোপাইল ক্লোরাইড দেখো, CH3CH2CH2Cl, এটার বিক্রিয়া দাও অনার্দ্র AlCl3 এর উপস্থিতিতে, তাহলে তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে বি। এই বি কম্পাউন্ডটা হবে এইটা, বেনজিনের মাথায় এই যে এই প্রথম কার্বনটা এখানে কানেক্ট হবে, CH2CH3, CH2CH3 সরি, CH2CH3, এটা, এটা হচ্ছে এন প্রোপাইল বেনজিন। কি বেনজিন? এন প্রোপাইল বেনজিন। আর আইসোপ্রোপাইল, এই দুটো তো উত্তর হবেই না, এই দুটো তো উত্তর হবেই না। আইসোপ্রোপাইল বেনজিন কেন হলো না? দেখো আইসোপ্রোপাইল মানে, আইসো মানে একটা মাছের লেজের মতো স্ট্রাকচার থাকবে। যদি এইরকম হইতো মাঝখানে কার্বনটা, ধরো মাঝখানের যে কার্বন, এই কার্বন যদি বেনজিনের সাথে কানেক্ট হইতো এবং দুই পাশে দুটা CH3 থাকতো, সেইটা হইতো আইসোপ্রোপাইল বেনজিন, বুঝছো, সেইটা হইতো আইসোপ্রোপাইল বেনজিন। কিন্তু এইটা উত্তর, এটা উত্তর না, আমাদের উত্তর হচ্ছে এইটা, এন প্রোপাইল বেনজিন হচ্ছে উত্তর।
ওকে, যেহেতু ক্লোরিন ১ নম্বর কার্বনে যুক্ত আছে, হ্যাঁ? এইজন্য ১ নম্বর কার্বন ডিরেক্টলি এখানে অ্যাটাচড হইছে। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে দেখো এপাশে ইথাইল গ্রুপ আছে, এপাশেও ইথাইল গ্রুপ আছে, মাঝখানে অক্সিজেন দিয়ে কানেক্টেড মানে ডাই ইথাইল ইথার। এটা ঠিক আছে, ডাই ইথাইল ইথার ঠিক আছে। ইথক্সি ইথেনও বলা যায়, হ্যাঁ? তুমি এতটুকুকে ইথক্সি বলতে পারো, বাকি অংশটুকু ইথেন না, ইথেনের পার্ট না, এজন্য ইথক্সি ইথেনও বলতে পারো। সো ২ এবং ৩ হচ্ছে এখানে উত্তর। পরের প্রশ্নে যাও, একটু উচ্চারণে ভুল লিখছে, টমও লিখে ফেলছে। ওকে, তো প্রোপানন, প্রোপিন, প্রোপানল, প্রোপানিক অ্যাসিড। তো প্রথম শর্ত হচ্ছে যে আসলে সিও গ্রুপ থাকা লাগবে, সিও গ্রুপ থাকতে হবে, এবং ২ নম্বর শর্ত হচ্ছে আলফা হাইড্রোজেন থাকতে হবে। তাহলে সেই যৌগ টটোমারিজম প্রদর্শন করবে। এবং এখানে একটা ব্যাপার হলো যে আসলে অ্যালডিহাইড কিটোনের ক্ষেত্রে সাধারণত টটোমারিজম দেখা দেয়। হ্যাঁ, অ্যাসিড এত সহজে আসলে টটোমারিজম প্রদর্শন করে না, কারণ অ্যাসিডের যে স্টেট সে আসলে ইনল ইনল যৌগ ফরমেশনের চেয়ে স্ট্যাবিলিটি বেশি অ্যাসিড স্টেটেড। তো এই জন্য আসলে অ্যাসিডের মধ্যে টটোমারিজম দেখা যায় না, অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যেই দেখা যায় যদি এই দুইটা শর্ত পূরণ করে। তাহলে এগুলো আসলে বাদ, উত্তর হচ্ছে প্রোপানন হবে। তো কিভাবে হবে সেটাও একটু দেখো, যে সিও সিএইচ থ্রি সিএইচ থ্রি, এটা তো প্রোপানন তাই না? এখান থেকে আসলে যেটা হয় আসলে সেটা হচ্ছে মানে এই যে কার্বন হচ্ছে তিনটা, আমি এভাবে লিখলাম, একটা সিএইচ লিখলাম, একটা সিএইচ টু এভাবে লিখলাম, এবং সিও, এবং হচ্ছে সিএইচ থ্রি। তো দেখো যেটা হয় যে আলফা হাইড্রোজেন থেকে, আলফা হাইড্রোজেন আসলে সাধারণত অম্লীয় হয়, হ্যাঁ, কারণ সে সহজে বের হয়ে যাইতে চায়। তো এই হাইড্রোজেনটা বের হয়ে যাবে, এবং এই বন্ধনের, দেখো একটু ভালো মতো লক্ষ্য করো, এই বন্ধনের দুইটা ইলেকট্রন এইখানে বন্ধন তৈরি করবে। হ্যাঁ, এখানে একটা বন্ধন তৈরি করবে। আর এই যে হাইড্রোজেন, সে তো আসলে বের হয়ে যাচ্ছে খালি হাতে, তার কাছে কিছুই থাকতেছে না। তার একটা ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রন সে বন্ধনে দিছিল, সেই বন্ধনের ইলেকট্রন সে এবার এখানে বন্ধনটা চলে গেছে, ইলেকট্রনটা বন্ধন হিসেবে এখানে চলে গেছে। তো হাইড্রোজেন একা একই শূন্য হাতে বের হচ্ছে। আর এখান থেকে তো অবশ্যই জানো যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে সেখানে আগেই সে ইলেকট্রন নিজের দিকে টান দেয়, তারপরে এখানে বন্ড ফরমেশনের জন্য বন্ধনটা এখানে আসে। তো তারপর যেহেতু হাইড্রোজেনটা একাকী বের হয়ে যাচ্ছে, তখন তখন কি হয় দেখো, তখন যেটা হয় যে আসলে এই যে অক্সিজেন, এই অক্সিজেন তার লোন পেয়ার দিয়ে এই হাইড্রোজেনকে দিয়ে বলে তুমি আমার সাথে বন্ধন তৈরি করতে পারো। ঠিক আছে, তখন আসলে বন্ধন তৈরি হয়, দেখো কিভাবে। সিএইচ থ্রি সিও, এই যে অক্সিজেনের সাথে হাইড্রোজেনের বন্ধন তৈরি হইতেছে, এবং এখানে সিএইচ টু ডাবল বন্ড। বুঝতে পারছো? তাহলে এখানে দেখো এই যৌগের ক্ষেত্রে অ্যালকিনের কার্যকরী মূলকও আছে, অ্যালকোহলের কার্যকরী মূলকও আছে। অ্যালকিনের ইন আর অ্যালকোহলের অল, ইন অল। তাহলে ইনল যৌগ ফরমেশন করতেছে। কি যৌগ? ইনল যৌগ তৈরি করতেছে। তো এই জন্য এরা টটোমারিজম প্রদর্শন করে বলা যায়। ওকে, এর পরের প্রশ্ন দেখো, যে এই বিক্রিয়াটা আসলে নাম কি? ইথার প্রস্তুতির একটা বিক্রিয়া, এটার নাম হচ্ছে উইলিয়ামসন বিক্রিয়া। ঠিক আছে, পরের প্রশ্নে যাই। SN1 বিক্রিয়ার ক্ষেত্রে কোন SN1 বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য কোনটা? SN1 বিক্রিয়া ২ ধাপে ঘটে। তো প্রথমটা ভুল দিছে, ১ ধাপে ঘটে, এটা ভুল। সক্রিয়তা ক্রম SN1 এর সক্রিয়তা ক্রম এটা ঠিক আছে, এবং অবস্থান্তর অবস্থা সৃষ্টি হয় না। SN1 এর ক্ষেত্রে অবস্থান্তর অবস্থা সৃষ্টি হয় না, হ্যাঁ এটাও ঠিক আছে। SN1 ২ ধাপে ঘটে, এখানে ট্রানজিশনাল স্টেট থাকে না। ওকে, তাহলে C2H2 কেন্দ্রীয় মৌল এখানে কার্বন। সো কার্বনে এক্স ধরো, কার্বনের জারণ মান এক্স ধরো, ইন্টু টু, যেটা দুইটা কার্বন আছে, প্লাস হাইড্রোজেনের জারণ মান হচ্ছে +1 ইন্টু টু ইকুয়াল 0। তাহলে 2x+2 = 0। তাহলে এক্স ইজ ইকুয়াল আসতেছে -1, তাহলে এটা -1 হচ্ছে উত্তর। তারপরে চলে যাই CH3CO এর টটোমার কোনটা? একটু আগে এটা নিয়ে আলোচনা করছি, একটু চেক করে নিবা, ঠিক আছে? কোন মূলকটি বেনজিন চক্রের মেটা নির্দেশক? তো এইটা হবে না, এটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, এইটাও অর্থপ্যারা নির্দেশক, এবং এইটাও অর্থপ্যারা নির্দেশক। সো মেটা নির্দেশক হবে হচ্ছে অপশন বি। কারণ রিজন ব্যাখ্যা করা হয়েছে শুরুর দিকে এটার। যৌগটিতে অ্যারোমেটিকত্ব প্রদর্শনের জন্য এন এর মান কত? সো দেখো 4n+2, 4n+2 সমান সমান হচ্ছে পাই ইলেকট্রন সংখ্যা। তাহলে দেখো ডাবল বন্ড আছে দুইটা, ডাবল বন্ড আছে দুইটা, মানে 2 দুগুণে 4টা ইলেকট্রন ডাবল বন্ডে আছে। সো 4, আর ওই যে এক জোড়া কি আছে, এক জোড়া কি দেখতে পারতেছো? লোন পেয়ার।
সো ওইটা হচ্ছে তাহলে রেজোনেন্সে অংশগ্রহণ করবে। রেজোনেন্সে যদি অংশগ্রহণ করে তাহলে মোট পাই ইলেকট্রন 6টা হয়ে যাচ্ছে। তাহলে 4n+2 ইকুয়াল হচ্ছে, তাহলে এখানে 4n ইকুয়াল কত আসতেছে? n ইকুয়াল আসতেছে হচ্ছে 1। তাহলে 1 হবে উত্তর। উদ্দীপকের বিক্রিয়াটির নাম কি? উদ্দীপকের বিক্রিয়াটির নাম হচ্ছে, প্রথমে এটা অ্যাসাইলেশন করছে, ওকে, অ্যাসাইলেশন বিক্রিয়া, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। ফ্রিয়ন 12 এর সংকেত কি? আমরা যদিও এটা আলোচনা করে আসছি। ফ্রিয়নের পরে যদি কোনো কিছু থাকে সেটাকে 90 দিয়ে যোগ দিবা, তাহলে 2 0 2 আর 9 আর 1 10। আর এখানে যেটা প্রথম পাবা সেটা হচ্ছে কার্বন সংখ্যা পাবা, আর পরে যেটা পাবা সেটা হচ্ছে ফ্লোরিন সংখ্যা, সরি কার্বন হাইড্রোজেন সংখ্যা, কার্বন হাইড্রোজেন এবং এখানে আসলে ফ্লোরিন, কার্বন হাইড্রোজেন এবং ফ্লোরিন সংখ্যা। তাহলে কার্বন একটা, তোমার কম্পাউন্ডে কার্বন একটা পাচ্ছ এবং হাইড্রোজেন শূন্যটা এবং 2টা ফ্লোরিন। তো কার্বনের 2টা হাতে 2টা ফ্লোরিন দিয়ে দিছো, হাইড্রোজেন আর দেওয়া যাবে না। তো এখন যেটা দেওয়া লাগবে, অবশিষ্ট যেটা দিতে হবে সেটা হচ্ছে ক্লোরিন। সো ক্লোরিন এসে 2টা জায়গা দখল করবে। তাহলে CF2Cl2 এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, ওকে, পরের প্রশ্নে যাই। এ কে PCl5 দিয়ে দিলে বি আসছে, তারপরে এন বিউটেন আসছে। এটা খুবই কনসেপচুয়াল প্রশ্ন আসলে। আহ, দেখো এখানে আসলে এখানে যেটা আনতে হবে তোমাকে, এইখানে এখানে যেটা আনতে হবে সেটা হচ্ছে, সেটা কি সেটা বুঝতে হবে। হ্যাঁ, এখানে বলছে অপশন এ এবং বি নিচের কোনটি? এখানে অ্যালকাইল হ্যালাইড আনতে হবে। অপশন বি তে অ্যালকাইল হ্যালাইড আনতে হবে, কারণ সোডিয়ামের উপস্থিতিতে, শুষ্ক ইথারের উপস্থিতিতে যে বিক্রিয়ায় অ্যালকেন উৎপন্ন হয় সেটা হচ্ছে এই যে এতটুকু, এতটুকু, এতটুকু হচ্ছে উর্জ বিক্রিয়া। হ্যাঁ, শুষ্ক ইথারের উপস্থিতিতে সোডিয়াম দিয়ে অ্যালকেন তৈরি হয়, এটা হচ্ছে উর্জ বিক্রিয়া, এবং সেখানের যে রিয়েক্ট্যান্ট, সেই রিয়েক্ট্যান্টটা হয় হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থাকে সেখানে। তাহলে এ হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহলটা হবে হচ্ছে 2 কার্বন বিশিষ্ট, এবং আমরা জানি উর্জ বিক্রিয়ায় এখান থেকে কার্বন দ্বিগুণ হয়ে, দেখো বিউটেন 4টা হয়ে গেছে, তাই না? দ্বিগুণ, দ্বিগুণ থেকে 4 গুণ হয় আম, ইতে, মানে দ্বিগুণ সংখ্যক কার্বন বেড়ে যায় উর্জ বিক্রিয়ায়। এটা তো জানো, এই জন্য উচ্চতর অ্যালকেন তৈরি হয়। যাই হোক, এজন্য 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল থেকে আমরা প্রথমে পাবো অ্যালডিহাইড। দেখো, তুমি যদি 2 কার্বন বিশিষ্ট, এখানে দেখো, এখানে 2 কার্বন বিশিষ্ট বি, মানে যৌগ বি 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড হইতে হবে। তো 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড হইতে গেলে তো এটা তো 1 কার্বন বিশিষ্ট অ্যালকোহল থেকে সেটা পাবা না, 1 কার্বন বিশিষ্ট অ্যালকোহল থেকে সেটা পাবা না। তো প্রথম যৌগ এইটা এবং এইটা যে কোনো একটা হইতে পারে। হ্যাঁ, মানে এই যে, মানে এই দুইটা তো একই সেম, কিন্তু পরে এখানে দেখো 1 কার্বন বিশিষ্ট দিছে, অপশন বি। সেটা তো সম্ভব না। 1 কার্বন বিশিষ্ট মিথাইল ক্লোরাইড থেকে তুমি যদি উর্জ বিক্রিয়া ঘটাও তাহলে আসলে বিউটেন পাবা না, কিন্তু 2 কার্বন বিশিষ্ট ইথাইল ক্লোরাইড থেকে তুমি আসলে বিউটেন পাবা। এই জন্য অপশন ডি হচ্ছে উত্তর। ঠিক আছে, প্রথমে এই অ্যালকোহলকে, আমি আর লিখতেছি না, এটা বিক্রিয়াটা লেখার কোনো দরকার নাই। এই যে অ্যালকোহল দেখতেছো, এই অ্যালকোহলকে তুমি PCl5 দিয়ে দিলে ইথাইল ক্লোরাইড আসতেছে, এবং 2 কার্বন বিশিষ্ট ইথাইল ক্লোরাইডকে উর্জ বিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়া দিলে কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে যাচ্ছে। এই জন্য উর্জ বিক্রিয়ার রিয়াকশন অনেক সময় আসে। হ্যাঁ, ইম্পর্টেন্ট। পরের প্রশ্নে যাই। এটা আসলে এক ধরনের সমানুকরণ বিক্রিয়া। নিচের কোনটি অর্থপ্যারা নির্দেশক? এটা আসলে ম্যাটা নির্দেশক, এইটা ম্যাটা নির্দেশক, এইটাও ম্যাটা নির্দেশক, এইটা অর্থপ্যারা নির্দেশক। ব্যাখ্যা আগে থেকেই বলছি যে ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে ব্যাখ্যা করতে পারো। SN2 বিক্রিয়া দ্বিআণবিক কেন্দ্রগ্রসী প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, ঠিক আছে, দ্বিআণবিক এবং এক ধাপে ঘটে। SN2 বিক্রিয়া এক ধাপে ঘটে, সেটাও ঠিক আছে। এবং সক্রিয়তা ক্রম 3 2 1, সেটা ভুল লিখছে। SN1 হচ্ছে 3 2 1 এবং SN2 হচ্ছে 1 2 3। তাহলে 1 আর 2 হচ্ছে উত্তর। আচ্ছা, এই যৌগটার IUPAC নামকরণ বের করতে হবে। CH3 CH2 CH, তারপরে দেখো ব্র্যাকেটে CH3 দেওয়া, তো ব্র্যাকেটে থাকলে সেটা আগের কার্বনের শাখায় লিখে দিবা। ঠিক আছে, আর পাশে CHO আছে, তো এটা হচ্ছে কার্যকরীমূলক CHO। তাহলে এদিক দিয়ে কাউন্ট হবে 1 2, এই যে 1 2 3 4, 2 নম্বর কার্বনে মিথাইল গ্রুপ আছে, তাহলে 2 মিথাইল, আর এটা হচ্ছে মেইন শিকল, 2 মিথাইল বিউটানেল, 2 মিথাইল বিউটানেল।
বিউটানেল, শুধু বিউটানেল বললে ভুল হবে, বিউটানেল এক বলবা, ঠিক আছে? বলছে এই যৌগটা কি? এই যৌগটা আসলে একটা অ্যালকিন তৈরি করবে, ঠিক আছে? এই যৌগটা কি তৈরি করবে? অ্যালকিন তৈরি করবে। ওকে, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিছে। তো পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস এবং অ্যালকোহলিক সলিউশন, দুই ধরনের সলিউশন দিয়ে সাধারণত বিক্রিয়াটা হয়ে থাকে। যদি অ্যাকুয়াস সলিউশন দাও তাহলে অ্যালকোহল উৎপন্ন হয়। কি হয়? যদি অ্যাকুয়াস সলিউশন দাও, যেটা এখানে দেওয়া আছে, তাহলে অ্যালকোহল উৎপন্ন হয়। তাহলে অ্যালকোহলটা এইটা উৎপন্ন হয়, এই যে এই অ্যালকোহল উৎপন্ন হয়। এই কার্বনের সাথে 3 হাতে 3টা আর যুক্ত আছে আর একটা ওএইচ, ঠিক আছে? তাহলে এটা উৎপন্ন হয়েছে, এটা হচ্ছে বি যৌগ। তাহলে এই বি যৌগটা আসলে একটা 3 ডিগ্রি অ্যালকোহল কিনা বলো? হ্যাঁ, 3 ডিগ্রি অ্যালকোহল ঠিক আছে। 2 ডিগ্রি অ্যালকোহল হবে না। এবং লুকাস বিকারকের সাথে তাৎক্ষণিক বিক্রিয়া দেয়, তাৎক্ষণিক পদক্ষেপ দেয়। হ্যাঁ, 3 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারকের সাথে তাৎক্ষণিক বিক্রিয়া ঘটাবে। ওকে, এই জন্য 1 এবং 3 হচ্ছে উত্তর। এইটা হচ্ছে দেখো যে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, এই বিক্রিয়াটা আসলে কি হয়েছে? এখানে আসলে সংযোজন তো হয় না, এখানে যেটা হয়েছে আসলে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হয়েছে। ওএইচ হচ্ছে এখানে নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে, সে গিয়ে এখানে বসছে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হয়েছে, ক্লোরিনকে সে সরায় নিজে বসে আছে। এবং আদ্র বিশ্লেষণ, বলতে পারো যে আদ্র বিশ্লেষণ হয়েছে। পানি শোষণ করা এবং সম্মুখবর্তী করা বিক্রিয়াকে, গতি হ্রাস করা এটা তার কাজ না। ওকে, পরের প্রশ্নে যাই। এর সাথে ওজোন বিক্রিয়া করতেছে, করে ওজোনাইট ফর্মেশন, তারপরে সেটাকে জিঙ্ক এবং পানি দিয়ে দিলে প্রোপানন এবং ইথানল তৈরি হইতেছে। এই যৌগ কোনটা? তো এটা বের করার শর্টকাট টেকনিক হচ্ছে CH3, CO এবং CH3। এটা কি লিখলাম? প্রোপানন। এবং তুমি যদি প্রোপানেল লিখতে চাও, ইথানেল লিখতে চাও, ইথানেল এইভাবে লিখবা, CH3 CHO। এই যে CO এবং CO, মানে তারা তাদেরকে পাশাপাশি লিখলাম কারণ এই অক্সিজেন আমরা এইভাবে এখান থেকে বের করে দিব, ঠিক আছে? এই দুটা বের করে দিয়ে ডাবল বন্ডটা এক্সটেন্ড করে দুই দিকে লাগাই দিব। যেমন দেখো, জাস্ট আমরা ডাবল বন্ড এক্সটেন্ড করে এই কার্বনের সাথে এই কার্বন লাগাই দিলাম, বাকি কার্বনগুলোতে যা ছিল তা ঠিকই থাকবে। হ্যাঁ, বাকি কার্বনগুলোতে যা ছিল তা ঠিকই থাকবে। ওকে, এই তো, এই যৌগটা হচ্ছে আমরা পাইছি। তাহলে এখানে প্রধান শিকল হচ্ছে সি, এইটা হচ্ছে প্রধান শিকল, দেখো এতটুকু হচ্ছে প্রধান শিকল। তাহলে এটা এদিক দিয়ে কাউন্ট হবে 1 2 3 4। তাহলে 2 মিথাইল বিউটিন, 2 মিথাইল বিউটিন 2, মানে 2 নম্বর কার্বনে ডাবল বন্ড আছে, 2 মিথাইল বিউটিন 2। ওকে, ঠিক আছে, পরের প্রশ্নে যাই। এই যৌগের গঠন কোনটা? এটা তোমরা নিজেরা করবা, ঠিক আছে? আমি আগে তো দেখাইলাম আগের পেজে, সেটাই আর কি। কার্বনায়ন কোনটা? কার্বনায়ন হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত হবে, এই যে CH3 মাইনাস, এইটা প্রথমটাও হবে না, CO হবে না, NO প্লাস, সেটা হচ্ছে কার্বোক্যাটায়ন। আর কার্বনায়ন মানে হচ্ছে নেগেটিভলি চার্জড স্পেসিস। এরপরের প্রশ্নে যাই। CH3CH ডাবল বন্ড CH2 প্লাস HBr, এই যৌগটার নাম কি? আচ্ছা, এখান থেকে আসলে অ্যালকিন থেকে তুমি HBr দিয়ে দিলে আসলে এই যৌগ কোনটা হবে? তো দেখো, এটা আসলে মার্কোনিকভ নীতি দিয়ে তোমার যে প্রোডাক্ট আসবে H2, তাই তো? এখন তুমি আসলে এটার সাথে HBr যোগ দিছো, HBr দিলে কি আসবে? এটা আসলে তেলে মাথায় তেল দেওয়ার মতো, যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানেই হাইড্রোজেন যাবে, যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে হাইড্রোজেন যাবে। এই যে ডাবল বন্ড সে তো ভাঙবে, ভেঙে এই কার্বনের একটা হাত খালি হবে, এই কার্বনের একটা হাত খালি হবে। তো এই কার্বনে একটা হাইড্রোজেন এসে বসবে কারণ এই কার্বনে হাইড্রোজেন বেশি, সো আবারও গিয়ে হাইড্রোজেনই বসবে। এবং এই কার্বনে যেহেতু হাইড্রোজেন সংখ্যা কম, সো এইখানে এসে বসবে হচ্ছে ব্রোমিন, তাই না? H+Br-, তো দুইটা দুই জায়গায় গিয়ে বসবে। তো এখানে আসলে বিআর ব্রোমিন এসে বসে। তাহলে 2 ব্রোমো প্রোপিন হচ্ছে না এটা, প্রোপেন, 2 ব্রোমো প্রোপেন হচ্ছে উত্তর, ঠিক আছে? তুমি যদি 1 নম্বর কার্বনে ব্রোমিন বসায় দাও, 2 নম্বর কার্বনে হাইড্রোজেন বসায় দাও, তাহলে ভুল হবে। কারণ মার্কোনিকভ নীতি অনুযায়ী মেইন প্রোডাক্ট কোনটা সেটা তোমাকে বুঝতে হবে, যে যেখানে হাইড্রোজেন বেশি, যেমন এই CH2তে হাইড্রোজেন বেশি ছিল, হাইড্রোজেন আবার আমরা সেখানে নিয়ে বসেছি। ওকে, টলেন বিকারকের সঙ্গে দর্পণ সৃষ্টি করে মিথানোইক অ্যাসিড, সে হচ্ছে খুব সহজে কি করতে পারে, রিডিউস হয়ে যায়
মানে বিজারিত হয়ে তুমি যদি অ্যাসিডকে বিজারণ করো, অ্যাসিডের বিজারণ করলে কি আসে? অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে বিজারণ করলে কি আসে? অ্যালকোহল। তো ওই অ্যাসিডকে, মেথানোয়িক অ্যাসিডকে বিজারণ করলে কি খুব সহজে সে আসলে মিথানলে পরিণত হতে পারে। এই মিথানলের মধ্যে কি আছে? সিএইচও গ্রুপ আছে না? এই জন্য। কিন্তু এই ইথানোয়িক অ্যাসিডকে তুমি এত সহজে আসলে ইথানল বানাইতে পারবো না। এই জন্য ইথানল এটা উত্তর, মানে এই যে ইথানোয়িক অ্যাসিড এটা উত্তর হবে না। 1 আর 2 উত্তর হবে। তারপরের প্রশ্ন যাও। আয়োডোফোরম পরীক্ষা দেয় কোনগুলা? CH3CO, এই এতটুকু, হ্যাঁ, এই পার্টটুকু যার মধ্যে থাকবে, এই পার্টটুকু যেই যৌগের মধ্যে থাকবে সেই যৌগটা আয়োডোফোরম পরীক্ষা দিবে। তাহলে CH3CHO, এটার মধ্যে দেখো CH3, 1 নম্বর CH3COH, তাহলে এই যে CH3CO গ্রুপ আছে এটার মধ্যে, তাই না? তো প্রথম অপশন কি দিবে? আয়োডোফোরম পরীক্ষা দিবে। তারপরে অপশন 2 দেখো CH3COCH3, তাহলে এটার মধ্যেও আছে। এরপরে থ্রি অপশন থ্রিতে দেখো CH2, আচ্ছা CH3CH2COCH3, তাহলে দেখো এই যে এতটুকু COCH3, CH3CO, এতটুকু পার্ট এটার মধ্যে আছে। কাজে তিনটাই আয়োডোফোরম পরীক্ষা দিবে। 1, 2 এবং 3 হচ্ছে উত্তর। পরের প্রশ্নে যাই। তরল পদার্থের মিশ্রণে উপাদানগুলোর স্ফুটনাঙ্কের পার্থক্য 40 ডিগ্রি এর কম হলে পৃথকীকরণের জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়? আংশিক পাতন। এরপরে দেখো CH3CN পানির সাথে বিক্রিয়া করতেছে, H+ এর উপস্থিতিতে A তৈরি করতেছে এবং অ্যামোনিয়া তৈরি করতেছে। এখানে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে CH3COOH, এটা হবে A। বুঝতে পারছো? এখানে দেখো এই যে CN থেকে COOH হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? তাহলে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। এরপরে প্রাইমারি অ্যামিন শনাক্তকরণে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? কার্বিল অ্যামিন পদ্ধতি। হ্যাঁ, এটা মনে রাখবা। তারপরে দেখো ক্লিমেনসন বিজারণে বিজারক কোনটা? এইটা, জিঙ্ক মার্কারি প্লাস HCl। ঠিক আছে? এরপরে আসো, রেকটিফাইড স্পিরিট কি? রেকটিফাইড স্পিরিট হচ্ছে 95.6% এথানল এবং 4.4% পানি। ওকে। এরপরে আসো A+Br2+ পটাশিয়াম হাইড্রোক্সাইড এটার সাথে বিক্রিয়া করে এই যে অ্যামিন তৈরি করতেছে, প্রাইমারি অ্যামিন। তো এবং বাকি যেই উৎপাদগুলো আছে সেগুলো উৎপন্ন হচ্ছে। উদ্দীপকের এ যৌগটা কি সেটা চাইছে। উদ্দীপকের এ যৌগ হচ্ছে অ্যামাইড। কি? অ্যামাইড। তো এখানে কি উৎপন্ন করছিল? CH3NH2। এই যে অ্যামিন গ্রুপ, সে সরাসরি একটা কার্বনের সাথে যুক্ত, এই জন্য সেটা আসলে প্রাইমারি অ্যামিন। তাহলে প্রাইমারি অ্যামিন উৎপন্ন হয় হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ায়, এবং এখানে যে সিও গ্রুপ সে আসলে সরে যায়, এবং এখানে এটা এই যৌগটা হচ্ছে বি যৌগ। তো অ্যামাইড ছিল এটা, এই যে CONH2, অ্যামাইড গ্রুপের কার্যকরীমূলক এতটুকু CONH2, তাই না? এটা আমরা জানি। ওকে, এর পরের প্রশ্নে যাই। দেখো আগের বিক্রিয়াটাই বলছে, উদ্দীপকের বি যৌগটা নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া কি উৎপন্ন করবে? নাইট্রাস অ্যাসিড হচ্ছে HNO2। ঠিক আছে? তাহলে HNO2 এটাকে এইভাবে লেখা যায়, অক্সিজেন ডাবল বন্ড N এবং এখানে আসলে OH। ঠিক আছে? এভাবে লেখা যায়। এভাবে যদি তুমি লিখো, লেখার পরে দেখো কি উৎপন্ন হয়, একটু ভালো মতো লক্ষ্য করো। এখানে যে দুইটা হাইড্রোজেন আছে, এই দুইটা হাইড্রোজেন এই অক্সিজেনকে নিয়ে বের হয়ে যাবে। ঠিক আছে? পানি বের করে দিল। এবং এখানে দেখো আর এই যে CH3 আছে, CH3 এবং N, এবং এই ডাবল বন্ডের সাথে, এখানে যে ডাবল বন্ড আছে এই ডাবল বন্ডের সাথে সরাসরি তার যুক্ত হয়ে যায়। ঠিক আছে? এই জিনিসটা উৎপন্ন হয়েছে, এতটুকু উৎপন্ন হয়েছে। তো এরপরে যেটা হয় যে আসলে এইখান থেকে আবার নাইট্রোজেন বের হয়ে যাবে, নাইট্রোজেন বের হয়ে যাবে এবং CH3OH উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে? অ্যালকোহল উৎপন্ন করবে, CH3OH। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো ক্যানিজারো বিক্রিয়া কি দেয় কোনগুলা? আলফা হাইড্রোজেন থাকতে হবে, আলফা হাইড্রোজেন থাকতে হবে। ক্যানিজারো বিক্রিয়ার যদি চাও যে কোনো যৌগ ক্যানিজারো বিক্রিয়ার দিক, তাহলে তাতে আলফা হাইড্রোজেন থাকতে হবে, আলফা হাইড্রোজেন থাকতে হবে।
তাহলে HCHO, এটাতে কোনো আলফা হাইড্রোজেন আছে? এই যে CHO হচ্ছে কার্যকরী মূলক, কার্যকরী মূলকের সাথে যে কার্বন যুক্ত আছে, যে কার্বন যুক্ত থাকে সেই কার্বনকে আলফা কার্বন বলে। তো এখানে তো কার্যকরী মূলক CHO এর সাথে কোনো কার্বনই নাই, তাহলে আলফা হাইড্রোজেন, আলফা কার্বন যেহেতু নাই, আলফা হাইড্রোজেনও নাই, তো এই জন্য এটা ক্যানিচারা বিক্রিয়া দিবে। এবং C6H5CHO, দেখো দেখো C6H5 মানে হচ্ছে এরকম বেনজিন, C6H5 তো এরকম বেনজিন রিং, এটার সাথে হচ্ছে CHO মানে এইরকম, তাই না? CHO। তাহলে এখন একটু চিন্তা করো, এতটুকু হচ্ছে কার্যকরী মূলক, এতটুকু হচ্ছে কার্যকরী মূলক, এই কার্যকরী মূলকের সাথে এইখানে যে কার্বনটা যুক্ত আছে সেটা হচ্ছে আলফা কার্বন। এই আলফা কার্বনও দেখবে যে কোনো হাইড্রোজেন নাই, দেখো চারদিকে চারটা হাত এই কার্বনের, এই যে হলুদ কালার দিয়ে যে কার্বনটা দেখাইছি, এই কার্বনের চার হাতে চারটা চারটা হাত বন্ড আর কি, কোনো হাইড্রোজেন নাই, তাহলে আলফা হাইড্রোজেন নাই। কারণ এই যে কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা যুক্ত সরাসরি হলুদ কার্বন, এটা হচ্ছে আলফা কার্বন, তো আলফা কার্বনে কোনো কি নাই, হাইড্রোজেন নাই, এর জন্য আলফা হাইড্রোজেন নাই। সুতরাং এইটাও ক্যানিজারা বিক্রিয়া দেখাবে। কথা বুঝতে পারছো কি না? এটাও ক্যানিজারা বিক্রিয়া দেখাবে। কিন্তু CH3OH, এটা এটা দেখাবে না। মিথাইল কার্বিনল কোনটা? মিথানল। মিথানল হচ্ছে মিথাইল কার্বিনল, মনে রাখবা। এরপরে আসুন, ডেটলের প্রধান উপাদান কোনটা? প্রধান উপাদান কোনটা? ডেটলের প্রধান উপাদান হচ্ছে এইটা, 3 এবং 5 ডাই, আচ্ছা, ডাইমিথাইল CH3 ক্লোরো ফেনল। ওকে, তাহলে এখানে আসলে আসতেছে কি, দেখো 3 এবং 5, 3 এবং 5 নাম্বার কার্বনে মিথাইল 3 5, এখানে দেখো এই যে 4 ক্লোরো 3 5 ডাইমিথাইল ফেনল। সো এটা হচ্ছে অ্যান্সার। এরপরে আসো, এটা একটা টলুইন দিয়ে দিছে, টলুইনকে অক্সিডেশন করলে, টলুইনকে তুমি যদি অক্সিডেশন করো, এটা হচ্ছে টলুইন, টলুইনকে জারণ করলে আসবে হচ্ছে অ্যাসিড, এবং অ্যাসিডকে ডিকার্বক্সিলেশন করলে আসবে হচ্ছে, ডিকার্বক্সিলেশন করলে বেনজিন আসবে, কারণ এই কার্বনটা চলে যাবে, বেনজিন আসবে। সো উদ্দীপকের এক্স যৌগটা কি আসলে? এক্স যৌগ হচ্ছে বেনজয়িক অ্যাসিড, ঠিক আছে। এরপরেরটা যাই, এই প্রশ্নটা দেখো, বলছে ওয়াই যৌগের বৈশিষ্ট্য কি? ওয়াই যৌগের বৈশিষ্ট্য জানতে গেলে আগে হচ্ছে আমরা ওয়াই যৌগটা আঁকি, এটা একটা বেনজিন, তাই না? বেনজিনে পাই ইলেকট্রন আছে হচ্ছে 6টা, ঠিক আছে। অ্যারোমেটিকত্বের জন্য n=1, তুমি যদি 4n+2 হচ্ছে 6 লিখো, তাহলে n=1 আসবে। হ্যাঁ, ঠিক আছে। সংযোজন ও প্রতিস্থাপন বিক্রিয়া দেখায়, হ্যাঁ এটাও ঠিক আছে। সো তিনটাই ঠিক আছে। ডিনামাইট তৈরিতে কোনটা ব্যবহার করা হয়? ডিনামাইট তৈরিতে নাইট্রোগ্লিসারিন ব্যবহার করা হয়। এরপরে এই যে এটা হচ্ছে অ্যামাইড, RCONH2, এটাকে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে দাও, এটা তো অ্যামাইড, এটাকে তুমি যদি, হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে দাও, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে যদি দাও, তাহলে এখানে যেটা হবে যে আর CH2NH2 আসবে, মানে CO গ্রুপটা CH2 হয়ে যাবে। কিন্তু তুমি যদি এই সাইডে একটু লক্ষ্য করো ভালো মতো, যে এই সাইডে যদি তুমি হচ্ছে, যদি তুমি পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস ব্রোমিন দাও, মানে হফম্যান ডিগ্রেডেশন করো, তখন আসলে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে RNH2, মানে প্রাইমারি অ্যামিন তৈরি হয়। এটা হচ্ছে, এক কার্বন কমে যায়, ডিগ্রেডেশন হয়, এক কার্বন কমে যায়। দেখো এখানে যে CO গ্রুপ আছে, এই CO গ্রুপ হচ্ছে ভ্যানিশ হয়ে যাবে এখান থেকে, এবং হচ্ছে RNH2 উৎপন্ন হবে। তো এখানে পরস্পর সমগোত্রক কিনা বলছে, এ এবং বি পরস্পর সমগোত্রক কিনা, হ্যাঁ এটাও অ্যামিন, এটাও অ্যামিন। দেখো এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি, সো এ এবং বি দুইটাই সমগোত্রক, রাইট, এটা ঠিক আছে। এরপরে হচ্ছে বলছে অ্যামিন কিনা, হ্যাঁ অ্যামিন দুইটাই। ক্ষারক কিনা, হ্যাঁ দুইটাই ক্ষারক। সো তিনটাই হচ্ছে অ্যান্সার হবে। বি যৌগটি নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? বি যৌগ কি ছিল দেখো তো? বি যৌগ ছিল প্রাইমারি অ্যামিন। সো যদি এই প্রাইমারি অ্যামিনের কথা বলি, একটু আগে আমরা দেখে আসছি সেই নাইট্রাস অ্যাসিডের সাথে যখন বিক্রিয়া করে
এইভাবে করে। এইখান থেকে যেটা হয় যে এই H2 এই অক্সিজেনকে নিয়ে বের হয়ে চলে যাবে, এতটুকু বের হয়ে চলে যাবে। দেন আর এন, এই এন ডিরেক্ট ডাবল বন্ড এর সাথে কানেক্ট হয়ে যাবে, এইটা আসবে। তারপরে কি আসবে? তারপরে যেটা আসবে যে এই আর এবং OH একসাথে হয়ে যাবে এবং N2 বের হয়ে যাবে আলাদাভাবে। তাহলে যেটা হচ্ছে যে অ্যালকোহল উৎপন্ন করতেছে। ওকে, এর পরের প্রশ্নে যাই। কোন যৌগ অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করে? কোন যৌগ অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করে? অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াতে আলফা হাইড্রোজেন থাকবে। আলফা হাইড্রোজেন থাকবে। আলফা হাইড্রোজেন থাকতে হবে অ্যালডোল ঘনীভবন হইতে গেলে। তাহলে এইটাতে দেখো একটু ভালো মতো, HCHO তে আলফা হাইড্রোজেন নাই, এইটাতে আলফা হাইড্রোজেন নাই, ঠিক আছে। এরপরে CCl3CHO, এটাতেও আলফা হাইড্রোজেন নাই। তাহলে এইটাতে আলফা হাইড্রোজেন আছে, সো এইটা হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্নে যাই। এ যৌগে কয়টা বন্ধন ইলেকট্রন আছে? এ যৌগে কয়টা বন্ধন ইলেকট্রন আছে? আচ্ছা, এই যৌগটা কি যৌগ সেটা তো তোমাকে বুঝতে হবে। পটাশিয়াম। ওকে, এই যৌগে কয়টা বন্ধন ইলেকট্রন আছে? তো এখানে এ যৌগটা যেটা, সেটা আমি শুধু লিখতেছি CH3, সি, এই যে OH সেটা আম, সেটা জারণ হবে, হ্যাঁ জারণ হয়ে এটা তৈরি করবে, এবং হচ্ছে CH3 হবে। এখানে চারটা বন্ধন দেখতেছি, 4 দুগুণে 8, এবং এখানে কার্বন হাইড্রোজেন বন্ড তিনটা, 3 দুগুণে 6, 8 6 14, আর 6 20, সো 20টা বন্ধন ইলেকট্রন আছে মোট। আশা করি বুঝতে পারছো। এইগুলো যদি তুমি এই হাইড্রোজেনগুলোকে, অনেকে নাও বুঝতে পারো, আচ্ছা যাই হোক, আশা করি বুঝতে পারছো। না বুঝলে কমেন্টে জানাও। এরপরে হচ্ছে বলছে এই যৌগটি যে বিক্রিয়া প্রদর্শন করে, এটা তোমরা নিজেরা করো তো, এটা নিজেরা করো। এই উদ্দীপকের অ্যালকোহল দ্বয় শনাক্তকরণে কোন বিকারক ব্যবহৃত হয়? ওকে, লুকাস বিকারক, যেহেতু 3 ডিগ্রি এবং 2 ডিগ্রি, লুকাস বিকারক কোনটা? জিঙ্ক ক্লোরাইড প্লাস HCl নাকি জিঙ্ক ক্লোরাইড, শুধু জিঙ্ক ক্লোরাইড নাকি অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড? বলো। এই যে জিঙ্ক ক্লোরাইড, শুধু জিঙ্ক ক্লোরাইড, ঠিক আছে, এবং লঘু HCl লঘু হইতে হবে। আচ্ছা, 2,4-DNP বিক্রিয়া করে কোনটা কোনটার সাথে? প্রোটিনে CONH মূলকে CN বন্ধন কি? পেপটাইড বন্ধন। হ্যাঁ, CONH এর মধ্যে CN যে বন্ড সেটা হচ্ছে পেপটাইড বন্ড। এর পরের প্রশ্ন যাও। এটা এটা হচ্ছে অ্যামাইডকে ব্রোমিন এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিলে, আমরা একটু আগে পড়ে আসছি, এটা হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া, তাই না? হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া, এবং এখানে আসলে প্রাইমারি অ্যামিন তৈরি হয়, 1 ডিগ্রি অ্যামিন তৈরি হয়, একটু আগে আমরা পড়ে আসছি। এর পরের প্রশ্ন যাও। উদ্দীপকের বি যৌগটা কি প্লাটিনামের উপস্থিতিতে? তাহলে উৎপন্ন হবে হচ্ছে RCOH CHR, ঠিক আছে। একটা 2 ডিগ্রি অ্যালকোহল পাবা, 2 ডিগ্রি অ্যালকোহল পাবা। পরের প্রশ্ন, বি যৌগটা কোন বিক্রিয়া প্রদর্শন করে? বি হচ্ছে, আমরা দেখলাম একটা অ্যালকোহল, হ্যালোফর্ম বিক্রিয়া হওয়া সম্ভব, ঠিক আছে, হ্যালোফর্ম বিক্রিয়া হতে পারে। এটা দেখি, CH3CH2CHO, জেড যৌগটা কি? তো এটাতে আসলে ক্লিমেনসেন রিডাকশন বিক্রিয়া হবে। ক্লিমেনসেন রিডাকশন হয়ে এখান থেকে আসলে অ্যালকেন আসে। তোমরা এটা জানো যে আসলে জিঙ্ক HCl প্লাস জিঙ্ক মার্কারি প্লাস HCl দিয়ে দিলে অ্যালকেন চলে আসে অ্যালডিহাইড থেকে, অ্যালডিহাইড কিটোন থেকে। তাহলে এখানে কি আসবে? 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন আসবে, প্রোপেন। পরের প্রশ্ন দেখি, ডিএনএ কি? ডিএনএ একটা বৃহৎ পলিমার। ওকে, ফরমালিন কি? ফরমালিন হচ্ছে 60% পানি প্লাস 40% মেথানল, এইটা অপশন বি। ওকে, কিউ যৌগের গঠন কি? এটা একটা ইথানলকে কিউ দিয়ে দিছে, পরে এটা আসছে অ্যাস্টার। তো অ্যাসিড প্লাস অ্যালকোহল মিলে অ্যাস্টার তৈরি করে, ভালো মতো মনে রাখবা, অ্যাসিড প্লাস অ্যালকোহল মিলে অ্যাস্টার তৈরি করে। তাহলে এখানে 2 কার্বন বিশিষ্ট আছে, এখানে দেখো কার্বন কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা। আচ্ছা, এখানে 4টা কার্বন, এই বাম পাশে আছে হচ্ছে 2টা কার্বন, তাহলে আরও 2 কার্বন বিশিষ্ট হচ্ছে অ্যাসিড এইটা। হ্যাঁ ঠিক আছে, অ্যাসিড এবং অ্যালকোহল মিলে পরে ডান পাশে অ্যাস্টার তৈরি করছে।
আর এস্টারের সংকেত এটা আসলে এরকম CH3 CO ও এবং এই পাশে C2H5। আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে এই এস্টারটা, ঠিক আছে। এটার উৎপাদের নাম কি? উৎপাদের নাম কি? H3CO ও C2H5। তাহলে এটা একটা এস্টার। এবং তুমি জানো যে ইথানয়েড বলে এতটুকুকে, এতটুকুকে কি বলে? ইথানয়েড বলে। আর এতটুকু, এই যে এতটুকু কি ইথাইল গ্রুপ না? এটা কি ইথাইল গ্রুপ না? তাহলে আসতেছে কি ইথাইল, ইথাইল ইথানয়েড লেখা যায় কিনা, ইথাইল ইথানয়েড লেখা যায় কিনা, ইথাইল ইথানয়েড লেখা যায়, ঠিক আছে। দেখো বাকি একটাও মিলবে না। তুমি ইথানয়েড কতটুকু, মানে কতটুকুকে বলবা সেটা তোমাকে আগে বুঝতে হবে যে ইথানয়েড কতটুকু। এই যে CH3CO এটা হচ্ছে ইথানয়েড এবং ডান পাশে আছে হচ্ছে ইথাইল। আশা করি বুঝতে পারছো। এর পরের প্রশ্নে যাই। অ্যানিলিন সোডিয়াম নাইট্রাইটের সাথে বিক্রিয়া করতেছে HCl এর উপস্থিতিতে 40 ডিগ্রি তাপমাত্রায়। এখানে কি তৈরি করবে? বেনজিন ডায়োজোনিয়াম ক্লোরাইড তৈরি করবে, ঠিক আছে। বেনজিন ডায়োজোনিয়াম ক্লোরাইড যৌগের অণুতে আলফা হাইড্রোজেনের অনুপস্থিতি। সে প্রেক্ষিতে ক্যানিজারও বিক্রিয়া দেয় নিচের কোন যৌগ? HCHO। এরপরে আসো, নিচে একটি অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন দেওয়া হলো। অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন হচ্ছে একটা অ্যানিলিন দিছে। এই যৌগটা কার্বিল অ্যামিন বিক্রিয়া দেয় কিনা? হ্যাঁ, কার্বিল অ্যামিন বিক্রিয়া এটা দিবে। স্যানমিয়ার বিক্রিয়া প্রদর্শন করবে কিনা? এটা স্যানমিয়ার বিক্রিয়া প্রদর্শন করবে কিনা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এটা ডায়োজোনিয়াম লবণও গঠন করে। ওকে, তো প্রথমটা ঠিক আছে, স্যানমিয়ার রিয়াকশনও দিবে এবং ডায়োজোনিয়াম লবণও গঠন করবে। তিনটাই হবে। কেন? কার্বিল অ্যামিন বিক্রিয়া আসলে, কার্বিল অ্যামিন বিক্রিয়া কেন দেয়? কারণ আসলে সে যখন NH2 থেকে আসলে যেটা তৈরি করবে, বিক্রিয়া করা হচ্ছে CHCl3 ক্লোরোফর্ম এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে, যেটা কার্বিলামিন টেস্ট আর কি। ফিনাইল আইসোসায়ানাইড এন তো থাকেই, তার উপরে হাইড্রোজেন দুইটা সরে যায়, সরে গিয়ে সি চলে আসে, এখানে মাইনাস এখানে প্লাস। তো এটার নাম হচ্ছে ফিনাইল, ফিনাইল আইসোসায়ানাইড, আইসোসায়ানাইড মনে রাখবা, ঠিক আছে। তো এই ফিনাইল আইসোসায়ানাইড দেখে আসলে বোঝা যায় যে কার্বিলামিন টেস্ট পজিটিভ দেখাইছে। স্যান্ডমেয়ার রিয়াকশন কীভাবে হয় সেটা তো জানা দরকার। এই যে অ্যানিলিন, এই অ্যানিলিন স্যান্ডমেয়ার বিক্রিয়া কীভাবে দেয়? স্যান্ডমেয়ার বিক্রিয়া হয় সোডিয়াম নাইট্রাইটের উপস্থিতিতে এবং এখানে আসলে এইচএক্স থাকে, এইচএক্স। তো কি হয় বিক্রিয়াতে? যেটা হয় যে আসলে এখানে এক্স চলে আসে, অ্যামিন গ্রুপ সরে এক্স চলে আসে। এটা হচ্ছে স্যান্ডমেয়ার রিয়াকশন। এবং ডায়োজেনিয়াম লবণ গঠন করে কিভাবে? ডায়োজেনিয়াম লবণ আসলে ওইরকম একটা প্রভাবকের উপস্থিতিতে হবে এবং সেখানে আসলে N2 N2Cl আসবে, N2Cl ডায়োজেনিয়াম লবণ। হ্যাঁ, তো ডায়োজেনিয়াম লবণও গঠন করে। আচ্ছা, এটাতে sp2 সংকরণ ঘটে, এটাতে sp2 সংকরণ ঘটে, 1 এবং 3। আসো এরপরটা। আচ্ছা, এই যৌগ দিয়ে বলছে যৌগটাতে কোন ধরনের সমানতা দেখায়। তো যৌগটা আসলে এরকম CH3 CH, উপরে OH দাও এবং ডান দিকে আছে হচ্ছে CH2 CHO। কথা হচ্ছে এই কার্বনটা হচ্ছে কাইরাল কার্বন, এই কার্বনের 4 হাতে 4টা ভিন্ন গ্রুপ যুক্ত আছে, 4 হাতে 4টা ভিন্ন গ্রুপ যুক্ত আছে, এই জন্য একটা আলোক সমানতা দেখাবে। তারপরের প্রশ্ন, নিম্নের যৌগগুলোর মধ্যে কোনটি পরস্পরের সমগোত্রক? এই প্রশ্নই ভালো মতো দেখা যাচ্ছে না, উপরে কি লিখছে সেটা দেখা যাচ্ছে না। আচ্ছা, দুটি এনানসিওমার সমাবর্তিত আলোর তলকে আবর্তন করে এনানসিওমার মাত্রায় ভিন্ন দিকে। এটার উত্তর হচ্ছে নিম্নচাপ পাতন। ওকে, এ দ্রাব্যতা 25, বি এর দ্রাব্যতা 62, সি এর দ্রাব্যতা 12 বিশিষ্ট 3টা কঠিন পদার্থের মিশ্রণ থেকে উপাদানগুলোকে পৃথক করা যায়। আসলে এটাকে পৃথক করা যাবে হচ্ছে আংশিক ক্যালাসন দিয়ে। অধিশোষণের মাত্রা ও সচল দশায় দ্রাব্যতা হারের ভিন্নতা থাকলে কোন পদ্ধতিতে পরস্পর থেকে পৃথক করা যায়? ক্রোমাটোগ্রাফি এটার উত্তর। আচ্ছা, পরের প্রশ্নে যাই। এটা আসলে এই প্রশ্নটা পড়তে চাচ্ছি না আমি। এখানে দেখো যে এটা বলছে CH3 CH2 CHBr CH3। আচ্ছা, এটা একটা অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক দ্রবণ দিলে একটা উৎপন্ন হচ্ছে, আবার অ্যাকুয়াস দ্রবণ দিলে আরেকটা উৎপন্ন হচ্ছে। তো
আমরা জানি যখন এক্স চাইছে, দেখো এক্স হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক দেওয়ার পরে আসছে। অ্যালকোহলিক দিলে অ্যালকোহল উৎপন্ন হয় না, অ্যালকোহলিক দিলে অ্যালকোহল উৎপন্ন হবে না। তো অ্যালকোহল উৎপন্ন না হলে যেটা হবে সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া হবে না। তার মানে প্রতিস্থাপন হচ্ছে না, যে ওএসজি এখানে বসে যাচ্ছে, এটা হবে না। তো অ্যালকোহল উৎপন্ন না হলে অ্যালকিন উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? অ্যালকিন। তো এইখানটাতে আসলে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে এই অ্যালকিনটা এখানে আসলে উৎপন্ন হবে। এইটা এইটা কেন উৎপন্ন হইলো, ডান পাশে কেন এই যে এই বি কেন হইলো না, সেটা আশা করি তোমরা জানো। যে এই অ্যালকিনটা অপশন সিটা আসলে বেশি স্টেবল। ঠিক আছে। ওয়াই যৌগ হচ্ছে অ্যালকোহল উৎপন্ন হবে। সো এখানে আসলে অ্যালকোহল, ওই ব্রোমিনের জায়গায় জাস্ট কে ওএস বসে যাবে, অ্যান্ড এইটা হবে উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো, হাকেল তত্ত্ব অনুসৃত হয় না কোন যৌগে? এটাতে হবে, বিতে হবে, সিতে হবে, ডিতে হবে না। সো এইটা হচ্ছে অ্যান্সার। তারপরে দেখো, কার্বিল অ্যামিন গঠন করে কোন যৌগ? কার্বিল অ্যামিন গঠন করে কোন যৌগ? কার্বিল অ্যামিন গঠন করবে অবশ্যই অ্যানিলিন এবং প্রাইমারি অ্যামিন সমূহ। কোনটি 1 ডিগ্রি অ্যামিন না? কোনটি 1 ডিগ্রি অ্যামিন না? তো প্রথমটা 1 ডিগ্রি অ্যামিন। তো এখানে এটাও অপশন বি হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। ভালো মতো লক্ষ্য করো যে এই এই অ্যামিন গ্রুপ সরাসরি একটা কার্বনের সাথে যুক্ত আছে, এজন্য এটা 1 ডিগ্রি। এই অ্যামিন গ্রুপ সে সরাসরি একটা কার্বনের সাথে যুক্ত আছে, এই জন্য এটা 1 ডিগ্রি অ্যামিন। এবং এই যে এই নাইট্রোজেন সে সরাসরি দুইটা কার্বনের সাথে যুক্ত আছে, এই জন্য এটা 2 ডিগ্রি অ্যামিন। সো এটা হচ্ছে অ্যান্সার। আর এইটা দেখো, এই যে এই নাইট্রোজেনটা সরাসরি সে একটা কার্বনের সাথে যুক্ত আছে, এজন্য 1 ডিগ্রি অ্যামিন। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, নিম্নের কোনটি টারশিয়ারি, নিচের কোনটি টারশিয়ারি অ্যালকোহল? তো টারশিয়ারি অ্যালকোহল মানে হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। হ্যাঁ, এটা এটা কয় ডিগ্রি? 1 ডিগ্রি। এবং এখানে দেখো, এই ওএইচ গ্রুপটা যেই কার্বনের সাথে যুক্ত, সেই কার্বনটা সরাসরি তিনটা কার্বনের সাথে যুক্ত, এই জন্য এটা 3 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে। এবং এইটা দেখো, এই ওএইচ গ্রুপটা এখানে আসলে তো দুইটা ওএইচ আছে। যাই হোক, আমরা এখানে 3 ডিগ্রি পেয়ে গেছি। এরপরের প্রশ্ন দেখো, নিম্নের কোন যৌগ জারিত হলে সমসংখ্যক কার্বনযুক্ত কিটোন উৎপন্ন হয়? সমসংখ্যক কার্বনযুক্ত কিটোন উৎপন্ন হয়। তুমি যদি 1 ডিগ্রিকে জারণ করো, তাহলে আসলে সেখান থেকে তুমি কিটোন পাবা না। তুমি 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করো, তাহলে কিটোন পাবা। দেখো, 1 2 3, তুমি তোমার কাছে এইটা আছে, CH3CH CH3, এইটা আছে। এটাকে তুমি যদি জারণ করো, তাহলে ফার্দার তুমি এইটা পাবা, COCH3। এই যে কিটোন পাচ্ছ, দেখো সমান সংখ্যক কার্বনযুক্ত কিটোন তুমি পেয়ে গেছো। সো 2 ডিগ্রি অ্যালকোহল। ওকে, এরপরে আসো, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়ার মূল শর্ত হলো কার্বনিল যৌগ। সো আলফা কার্বন পরমাণুতে আলফা হাইড্রোজেন এর উপস্থিতি। ওকে, সুতরাং অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে কোন যৌগ? CH3CHO। এটাতে আলফা হাইড্রোজেন আছে, বাকি একটাতেও আলফা হাইড্রোজেন নাই। নিচের কোনটি কিটোন নয়? কিটোন না কোনটা? প্রথমটা আসলে CH3CO CCl3। আচ্ছা, তারপরেরটা হচ্ছে CH3CO, এরপর হচ্ছে CH3CO, এইটা হচ্ছে অ্যাস্টার। এটা কি? এটা অ্যাস্টার, CH3COOCH3, এটা অ্যাস্টার হয়ে গেছে, বাকিগুলো কিটোন। আচ্ছা, বিক্রিয়াটার নাম কি? বিক্রিয়াটার নাম হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন, এটা আমরা পড়ছি। এরপরে দেখো, ইউরিয়ার গঠন, এটা এটা একটা কি? এটা একটা অ্যামাইড, CONH2 আছে, এই জন্য এটা একটা অ্যামাইড। ওকে, নিচের নিচের কোন যৌগটি আলোক সক্রিয়? আলোক সক্রিয় হবে সেই যৌগ যে এই কার্বনটা দেখো, এই কার্বনের 4 হাতে 4টা ভিন্ন গ্রুপ যুক্ত আছে, এই জন্য এটা আলোক সক্রিয়। ফুলারিন কি? ঠিক আছে না? এটা ফুলারিন কি? ফুলারিন হচ্ছে C60 যৌগ। ওকে, দুইটা অ্যান্টিপডের ক্ষেত্রে সমাবর্তিত আলোর তলের। ওকে, এরপরেরটা দেখি,
প্রোপানল 1 এবং প্রোপানল 2 পরস্পর কোন ধরনের সমাণু? প্রোপানল 1 এবং প্রোপানল 2 অবস্থান সমাণু। হ্যাঁ, 1 নাম্বার কার্বনে OH আছে, আরেকটাতে 2 নাম্বার কার্বনে OH আছে। OH তো সেম, এজন্য অবস্থান চেঞ্জ, মানে অবস্থান ভিন্ন, জিনিস এক। নিম্নের কোনটি বিষম চাকরিক যৌগ? বিষম চাকরিক যৌগ হচ্ছে এই সি, অপশন সি। ঠিক আছে। কোনটা সুষম অ্যালিসাইক্লিক যৌগ? সুষম অ্যালিসাইক্লিক, সুষম অ্যালিসাইক্লিক যৌগ হচ্ছে এটা অ্যারোমেটিক, এটা বিষম চাকরিক, এটা অ্যারোমেটিক। সো এইটা হচ্ছে উত্তর। তারপরে নিম্নের কোনটি অ্যালিফেটিক যৌগ না? অ্যালিফেটিক না, অ্যারোমেটিক কোনটা? সো এইটা হচ্ছে অ্যারোমেটিক, অপশন এ। নিম্নের কোনটা কোন যৌগ অম্লধর্মী? টার্মিনাল অ্যালকাইন সমূহ অম্লধর্মী হয়, মনে রাখবা, টার্মিনাল অ্যালকাইন সমূহ অম্লধর্মী হয়। ওকে। ইথিন ও ইথাইন উভয়ই বিক্রিয়া করে নিম্নের কোন বিকারকের সঙ্গে? এইটা। এরপরটা আসো, নিম্নের কোনটি ইথার নয়? ইথার না, এটা তো কিটন, বাকিগুলা ইথার। এর পরের প্রশ্ন আসো, বি এবং অপশন হচ্ছে সি, মানে বি 2 এবং 3। বেয়ার পরীক্ষা দেয় কোন যৌগ? বেয়ার পরীক্ষা দেয় কোন যৌগ? অপশন সি এবং অপশন বি। ওকে, অপশন এ 1 এবং 3। ওকে, এরপরের প্রশ্নে যাই। নিম্নের কোন যৌগটি অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট দ্রবণের সঙ্গে বিক্রিয়া দেয়? অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া সাদা পদক্ষেপ দেয় অ্যালকাইন 1। অ্যালকাইন 1।